আসসালামু আলাইকুম। আমি আগে আমার পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছে ফাহমিদ ভাইয়া, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, দ্বিতীয় বর্ষ। হচ্ছে আজকে আমি তোমাদের ক্লাস নিব হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি পার্ট 2। পার্ট 1 হচ্ছে তোমার তানভীর ভাই নিয়েছিলেন মনে হয়, তোমরা কেউ ক্লাস করেছো পার্ট 1? হ্যাঁ, ডিএমসি তানভীর ভাই নিয়েছিলেন। তো আজকে আমি পার্ট 2 মানে বাকি অংশটা নেব। 4.8.1 থেকে হচ্ছে আমার আজকে লেসন শুরু হবে। তো আসো, তো আচ্ছা আগে বলে নিই, মানে আমার পড়ানোর স্টাইল কেমন, মানে আমি ক্লাসে যেটা পড়াবো সেটা এখানে মুখস্থ করতে হবে, স্লাইডে যেটা আছে। তোমাদের জন্য বোর্ড কোশ্চেন বেসিসই কোশ্চেন, মানে স্লাইড সেভাবে বানানো হয়েছে। তো এটা মুখস্থ করলে ইনশাল্লাহ মানে এই অধ্যায়ের উপর আর কোনো আলাদা বাসায় যে পড়া লাগবে না, এখানে পড়া এখানে করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আমাদের যেটা 4.8.1-এ গিবসের মুক্ত শক্তির ব্যবহার বিষয়ে একটা টপিকস উল্লেখ আছে। আচ্ছা, এটা একটু সিলেক্ট করি। আচ্ছা, তো মুক্ত শক্তির গিবসের এখানে আমাদের সংজ্ঞা দরকার নাই। আমাদের হচ্ছে গিবসের যে ইকুয়েশনটা আমাদের ইলেকট্রোকেমিস্ট্রির সাথে অ্যাড আছে, সেটা হচ্ছে এই সমীকরণটা, del G is equal to -n into F E naught cell। তো এখানে আমাদের এই সমীকরণটা থেকে বহুপদীসূচক কোশ্চেনগুলো আসে, এমসিকিউগুলো আসে। তো যেমন ধরো এরকম আসে যে নিচের কোন ক্ষেত্রে কোষ বিকাশ স্বতঃস্ফূর্ত হবে। তো এখানে দুই টাইপের আছে, মানে এখানে দুই রকম ফ্যাক্টর এখানে কাজ করতেছে। একটা হচ্ছে ডেল ই সেল, মানে ই নট সেল, আর একটা হচ্ছে ডেল জি। তো এখানে বলছে যে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে যখন ডেল জি নট নেগেটিভ হবে। ডেল জি নট কখন নেগেটিভ হবে, এই সমীকরণ থেকে দেখো, যদি এখানে আমার ডেল মানে ইনট সেলের মান এটা যদি ধনাত্মক হয় বা পজিটিভ হয়, তাহলে সমীকরণে এখানে পজিটিভ মান বসালে টোটাল মাইনাস আসতেছে, তখন কিন্তু হচ্ছে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হচ্ছে। আর কখন এটা আমার যখন ধনাত্মক হচ্ছে, আর একটা কোষ বিক্রিয়া তখনই চলে যখন কোষ বিভবের মান ধনাত্মক হয়, মানে শূন্যর বড় হয়। শূন্য ছোটো বড় নেগেটিভ হলে কিন্তু কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয় না, কোষ মানে মৃত কোষ হিসেবে ধরা হয় বা বন্ধ কোষ। এবার আসলে বলছে স্বতঃস্ফূর্ত হবে না, মানে যেটা একটু আগে বলছিলাম, এখানে স্বতঃস্ফূর্ত হবে না কোন মানের জন্য দেখি, সমীকরণ দেখে বোঝা যাচ্ছে। মানে এখানে যদি আগের থেকে সমীকরণে মাইনাস আছে, তার মানে যদি আমার এখানে ই নট সেলের মান যদি ওখানে নেগেটিভ হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। প্লাস হয়ে গেলে তখন কী হবে, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না। মানে ই নট সেল যদি আমার নেগেটিভ থাকে তখন তো কোষ বিক্রিয়া হচ্ছে না, নেগেটিভ হচ্ছে, স্বতঃস্ফূর্ত হচ্ছে না। আর যখন সাম্য অবস্থা থাকবে, মানে এর মান 0, তখন এর মানও 0। জাস্ট টুকটাক বিষয়। এখানে তোমরা দাগানোর লাইন হচ্ছে, তোমরা 589 পৃষ্ঠা বের করো, ওখানে হচ্ছে দেখো মাঝামাঝি দিকে সমীকরণ দিয়ে কয়েকটা কথা লেখা আছে, ওখানে ওই 3টা লাইন দাগ দিয়ে নাও। এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, বহুপদী সমতাসূচক এমসিকিউতে ওটা আসে, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, পরের স্লাইডে যাই। এবার হচ্ছে কোষ বিভব। পেজ উল্টায় দেখো 592 পেজে, তার আগে এখানে আছে 591 পেজে কোষ বিভব। কোষ বিভবটা আসলে কী জিনিস, সেটা হচ্ছে একটা কোষ, ধরো একটা সেল, সেটা তখনই হচ্ছে ওই বিদ্যুৎ থেকে আমার বিদ্যুৎ পরিবহন হবে যখন বলি, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এবার ধরো এটা একটা সেল আমি আঁকলাম, দুইটা কোষই। তো এটা যদি অ্যানোড হয়, এটা যদি ক্যাথোড হয়, অ্যানোড ক্যাথোড হয়, তাহলে যখন অ্যানোড থেকে ইলেকট্রন যেই বলের কারণে ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডে যাচ্ছে, সেইটা হচ্ছে কোষ বিভব। একদম সহজভাবে বুঝো, বইতে অনেক মানে কমপ্লেক্স করে লিখছে যে ঋণাত্মক ইলেকট্রন থেকে বিকর্ষণ বল দ্বারা বিকর্ষিত হয়ে ক্যাথোডে যায়, এত কিছু না। আমাদের জাস্ট সিম্পল করে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন যাবে যেই বলের কারণে, অবশ্যই নেগেটিভের কারণে, কারণ অ্যানোড ঋণাত্মক হয়, এখানে যে ইলেকট্রন ত্যাগ করবে সেটাও নেগেটিভ। এই বিকর্ষণ বলের কারণে ইলেকট্রন এখান থেকে এখানে আসতেছে, তখন যে বলের কারণে যাচ্ছে সেইটাই হচ্ছে আমার কোষ বিভব। তাহলে কোষ বিভবের এখানে একটা আমাদের ইকুয়েশন আছে, সেটা হচ্ছে দেখি, ই সেল ইজ ইকুয়াল টু ই অ্যানোড, অ্যানোডে অক্সিডেশন হয়, প্লাস ই ক্যাথোড, এখানে রিডাকশন হয়। তো এই সমীকরণটাকে আমরা কয়েকভাবে লিখতে পারি ধরো, আর এই সমীকরণ থেকে কিন্তু বহুত এমসিকিউ আসে। মানে ধরো এখানে জারণ বিভবের মান দেওয়া থাকে, বা হচ্ছে ক্যাথোড রিডাকশন বিভবের মান দেওয়া থাকে, যেটা হচ্ছে তোমাদের এর আগে করা হয়েছিল, যেসব সক্রিয়তা সিরিজ সরণী করেছে ওখানে ছিল।
তো এই সমীকরণটা কয়েকভাবে লেখা যায়, ধরো এখানে লিখতেছি, যদি আমি ই সেল একভাবে লিখি, এটা সম্ভবত তোমরা জানো, ই অ্যানোড, অ্যানোড এখানে অক্সিডেশন, অ্যানোডে নর্মালি অক্সিডেশন হয় এবং ক্যাথোডে রিডাকশন হয়। যদি আমার ক্যাথোডেও এখানে অক্সিডেশন হয় তখন এখানে মাইনাস হবে। ক্যাথোডে অক্সিডেশন, এখানে অক্স যদি লিখি, জাস্ট এইখানে আমি এটা কেটে দেবো, এখানে যদি আমি অক্স লিখি তখন এখানে ইকুয়েশনটা হবে মাইনাস, ঠিক আছে। এবং আরেকটাভাবে লেখা যায়, হ্যাঁ, যদি আমি হ্যাঁ এবার ই, ঠিক আছে, ওটা ঠিক বলছে। এবার এই ক্যাথোড, ক্যাথোড রিডাকশন ছিল ধনাত্মকই, ওটা রাখলাম, এটা একটু আগে লিখলাম। এবার অ্যানোডে তো অক্সিডেশন হয়, ওখানে যদি রিডাকশন হয় তখন ওটা মাইনাস হয়। ইকুয়েশন তিনভাবে মোট লেখা যায়। ধরো এটা হচ্ছে অ্যানোড, অ্যানোড রিডাকশন, পেনটা দেরি করে করতেছে। যাই হোক, এখানে তিন ধরনের ইকুয়েশন তোমরা হচ্ছে প্রতিপাদন করে এমসিকিউ যেভাবে আসবে সেভাবে হচ্ছে তোমরা সলভ করতে পারো। তো আসো এখানে তার আগে এটা বলছিলাম, আচ্ছা এবার কোষ বিভব কিছু জিনিসের উপর নির্ভর করে। এগুলো হচ্ছে তিনটা আছে, মানে বহুপদী সন্তুষ্টক প্রশ্ন যেগুলো থাকে তোমাদের, সে জাতীয় কোশ্চেন এগুলো থাকে, মানে নিচের কোনটি কোন জিনিসটির উপরে কোষ বিভব নির্ভর করে না, এরকম একটা টপিক থাকে, তখন এরকম দিয়ে দেয়। একটা হচ্ছে ধাতুর প্রকৃতি, অবশ্যই দ্রবণে আয়নের ঘনমাত্রা, এবং আরেকটা হচ্ছে দ্রবণের তাপমাত্রা। আমাদের যে সময় দ্রাব্যতার অঙ্কগুলো করতেছিলাম বা দ্রাব্যতার অধ্যায় সবগুলো ম্যাথগুলো করছিলাম, সেখানেও কিন্তু দ্রাব্যতা কয়েকটা জিনিসের উপর নির্ভর করতে, তাই না? সেরকম এখানেও কোষ বিভবের যে মানটা, মানে যে মানে কারণে অ্যানোড থেকে ইলেকট্রন ক্যাথোডে যাচ্ছে, সেই জিনিসটাও কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। মানে ধাতুটা কেমন, সেটাকে অধিক সক্রিয় ধাতু নাকি নিষ্ক্রিয় ধাতু, সেইভাবে ইলেকট্রন আদান প্রদান হবে। দ্রবণে আয়নের ঘনমাত্রা, আয়ন বেশি হলে, ঘনমাত্রা বেশি হলে সেভাবে ইলেকট্রন এদিক ওদিক যাবে। আর দ্রবণের তাপমাত্রা, তাপমাত্রা বৃদ্ধি করে যে কোনো কিছুর গতিশীলতা বাড়ে, আয়নের গতিশীলতা বাড়ে, তখন হচ্ছে ইলেকট্রন, তখন যে কোষ বিভবের মান সেটাও বৃদ্ধি পায়। এখানে তোমরা 591 পৃষ্ঠায় এখানে নিচের দিকে কোষ বিভবের যে দেখো, ওখানে এগুলো আমি তুলে দিচ্ছি, দাগায় নাও। কোষের ইএমএফ, ওই দেখো একদম লাস্টের দিকে লেখা, কোষের ইএমএফ, ধাতুর প্রকৃতি, আয়নের ঘনমাত্রা এবং তাপমাত্রা। এই যে আমি যেগুলো পড়াচ্ছি আমি কিন্তু ক্লাস শেষে ধরবো, ঠিক আছে? কে ক্লাস মন দিয়ে করতেছে কিন্তু খেয়াল করতেছে, মন দিয়ে ক্লাস করো, যা করাচ্ছে এখানে মুখস্থ হয়ে যাবে, বাসায় কিছু পড়া লাগবে না। এবং ক্লাস শেষে মানে হচ্ছে পুরস্কারের ব্যবস্থা আছে, ঠিক আছে? ভালো পারলে ইনশাল্লাহ আমি পুরস্কার দেবো, ক্যান্ডি আনছি, চকলেট দিব। এবার আসো পরেরটায় যাই, পরের স্লাইডে। তো এখানে কোনো প্রশ্ন আছে কিনা আগে, কারো কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, পরের পেজে যাচ্ছি। এবার আসো প্রমাণ কোষ বিভব, পরের পেজ উল্টাও, 592 পৃষ্ঠা দেখো, প্রমাণ কোষ বিভব নামে একটা পেজ আছে, প্যারা আছে। হ্যাঁ অবশ্যই, বসো ওখানে। তো একটু আগে আমরা যে কোষ বিভব দিচ্ছিলাম, ওটা হচ্ছে যে কোনো তাপমাত্রা বা যে কোনো ঘনমাত্রার দ্রবণ অনুযায়ী কোষ বিভব যে বিকর্ষণ বলের মান। আর এখন যেটা প্রমাণ কোষ বিভব, এটা অবশ্যই আমাদের কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস হতে হবে। এক মিনিট একটু লক করি, ওকে ওকে। প্রমাণ কোষ বিভব যেটা, সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস কক্ষ তাপমাত্রা আর 1 মোলার ঘনমাত্রা হতে হবে, তখনই ওটা যেই কোষ বিভবটা সৃষ্টি হবে সেটা হচ্ছে প্রমাণ কোষ বিভব। তোমরা কেউ বলতে পারবে ড্যানিয়েল কোষের প্রমাণ কোষ বিভবের মান কত, যদি তোমরা পড়ে থাকো আগে কেউ? বলো, আমার এটা পড়া হয়নি এখনো। না হয়নি, ওটা হচ্ছে মানটা হচ্ছে 1.10 ভোল্ট। এটা প্রচুর পরিমাণে এমসিকিউতে আসে, যখন তুমি সলভ করবো কোশ্চেন, বিভিন্ন বোর্ড কোশ্চেন বলো, তখন হচ্ছে এটা সলভ করবে। হ্যাঁ দেখো চলে কিনা, সুইচ আছে সম্ভবত, একটু কষ্ট করে দিয়ে নাও। আচ্ছা, এবার এখানে 592 পৃষ্ঠার নিচের দিকে দেখো বেশ কিছু কথা আছে, এটা আমি একটু আগে বলে ফেলছি, যে কোষ বিভবের মান ই সেল যদি 0 থেকে বড় হয় তখনই সেই কোষটার বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে এবং কোষটা চালু থাকবে। যদি সেটা 0 সমান হয়, ই সেল =0, তখন হচ্ছে কি হবে, কোষটি মৃত হবে। এবং যখন নেগেটিভ হবে, নেগেটিভ কখন হবে, যখন 0 থেকে ছোট হবে, তখন কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না। সহজ না কনসেপ্টগুলো? একদম সহজ। এইগুলো সহজ কোশ্চেন থেকেই পরীক্ষা প্রশ্ন আসে। আর তোমরা যারা হচ্ছে এখানে প্রি মেডিকেল করতেছো, মানে তোমাদের তো ভবিষ্যতে সম্ভবত মেডিকেলে টার্গেট, এরকম না? হ্যাঁ,
তো একটু মন দিয়ে ক্লাস করো, মানে প্রি মেডিকেলে যদি একটু এগোয় থাকো, মানে মেডিকেল টাইমে যখন বড় একটা চাপ আসে অল্প সময়, তখন এই যে ক্লাসেরগুলো যে খেয়াল করে যারা অল্প অল্প ট্রিক্স টেকনিকগুলো জেনে রাখে তাদের কিন্তু সে সময় অনেক ইজি হয়ে যায়, বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে আমি নোটেট করে রাখছি, এগুলো মুখস্থ করবা কীভাবে আমি এক করে বলি। আচ্ছা, কেমিস্ট্রি আসলে একটা ভুয়া জিনিস, এটা কিছু না, সবাই হবে কেমিস্ট্রি অনেক কঠিন। তুমি বিশ্বাস করো, তুমি যে কোনো জায়গায় যখন অ্যাডমিশনে পরীক্ষা দিবা, যে কোনো ভার্সিটি বা মেডিকেল বলো বা এফএমসি বলো, সব জায়গায় হচ্ছে কেমিস্ট্রিতে দেখো সবচেয়ে সহজ আসে, কেমিস্ট্রি কোশ্চেন সলভ করতে সুবিধা হয়। দেখা গেলো বোটানি জুওলজি সময় পড়ো, বোটানি জুওলজি লাস্ট কয়েকটা ইয়ারে যেসব কোশ্চেনগুলো দেখবো বাইরের রাইটার থেকে বেশি করে, কিন্তু কেমিস্ট্রি ফিজিক্স এই কিন্তু সরাসরি বইয়ের অনুশীলনী কোশ্চেন দিয়ে দেয়, বা একটু কনসেপ্ট ক্লিয়ার থাকলে পড়া যায়। ক্লাসগুলো মন দিয়ে করো ইনশাল্লাহ। তো দেখো এবার কয়েকটি কোশ্চেন কোষ বিভাগ। তো শুষ্ক কোষ বা ড্রাই সেল, এটা তো আমরা সবাই চিনি, নর্মাল আমরা যে ঘড়িতে ব্যাটারি লাগাই বা হচ্ছে রিমোটে ব্যাটারিগুলো ইউজ করি, সেগুলো 1.50 ভোল্ট, এটা কিন্তু মাইনাস না, মানে জাস্ট অ্যারো দিচ্ছি আমি, -1.50 ভোল্ট। এবার আসো হচ্ছে নিচে থেকে যাই একটু বোঝানোর জন্য, হাইড্রোজেন ফুয়েল সেল, এটা একটা গুরুত্বপূর্ণ ফুয়েল সেল বা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে এই ব্যাটারি তৈরি করা হয়, স্পেস ক্রাফটে ব্যবহার করা হয়, বিভিন্ন অ্যাস্ট্রোনটসে ব্যবহার করে। তো এখানে যে 1.23 ভোল্ট, কোনোটার মান হচ্ছে 3.70 ভোল্ট, কোনোটার মান 1.60 ভোল্ট, এগুলো প্রায় ঘোলায় যায় না, যে কোনো একটা না ঘোলায় যেতে পারে। তো আসলে আমি হাইড্রোজেন ফুয়েল সেল আমি কীভাবে মনে রাখতে পারি? আমার এক ফ্রেন্ড ছিল, মানে ও হচ্ছে প্রায় এটা ঘোলায় যেত, তো আমি একটা টেকনিক বের করছিলাম, সেটা তোমাদের কাছে শেয়ার করি। হাইড্রোজেন পর্যায় সারণী কত নম্বর মৌল? প্রথম। আচ্ছা, ওর জন্য আমি 1 দিলাম। আচ্ছা, হাইড্রোজেন প্রকৃতিতে শুধু কি হাইড্রোজেন হিসেবে থাকে নাকি H2 হিসেবে থাকে? তাহলে 2 রাখলাম। যেহেতু হাইড্রোজেনের জন্য 1 2 নিয়ে নিছি। হ্যাঁ বলো, কিছু বলতেছ না? শোনো বলতেছি। তো হাইড্রোজেন যেটা লিখছে, হাইড্রোজেনের জন্য হচ্ছে আমি 1 2 লিখলাম, মানে হাইড্রোজেন যেহেতু পর্যায় সারণীর 1 নম্বর মূলতে 1 লিখলাম, মানে মানটা যেন মনে থাকে পরীক্ষা কীভাবে সেই টেকনিক আমি শেখাচ্ছি। হাইড্রোজেন প্রকৃতিতে H2 হিসেবে থাকে 2 লিখলাম। আর এই যে ফুয়েল সেল, ফুয়েলে কয়টা অক্ষর আছে? 3টা, 1 2 3, যে 1.23, এটা মনে রাখবো। এটা যদি মনে রাখো তাহলে ইনশাল্লাহ কোনো ভুলবো না। এটা আমি টেকনিকটা বের করছি, আমার বন্ধুরা বলছিলাম, এটা অনেক কাজে লাগছিল আর কি। তো আসলে এবার পরেরটায় যায়, লিথিয়াম আয়ন ল্যাপটপ ব্যাটারি। মধ্যে ল্যাপটপে বা হচ্ছে ডেস্কটপে অনেক সময় এটা ইউজ করে কনভার্টার হিসেবে। তো ল্যাপটপ ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম পরমাণু কত নম্বর মৌল? 3 নম্বর, শুরুটা 3 আছে। আচ্ছা, লিথিয়াম আয়ন মোট কয়টা অক্ষর দেখো তো? 7টা অক্ষর, এখানে 7 আছে, মনে থাকবে? আচ্ছা, তাহলে 3.70 ভোল্ট। তাহলে হাইড্রোজেন ফুয়েল সেলেরটাও আমাদের মনে থাকলো, শুষ্ক কোষেরটা আমরা সবাই জানি, লিথিয়াম আয়ন ল্যাপটপ ব্যাটারি আমাদের মনে থাকলো। এবার হচ্ছে ক্যালকুলেটারের সিলভার বাটন ব্যাটারি। ক্যালকুলেটারের ব্যাটারি 2 রকম আছে, একটা হচ্ছে মার্কারি টাইপের ব্যাটারি আর একটা আছে সিলভার বাটন ব্যাটারি। তো ক্যালকুলেটর, এখানে একটা টেকনিক মনে রাখতে পারো, সেটা হচ্ছে মার্কারি যেটা ব্যাটারি ক্যালকুলেটরের, সেটা হচ্ছে দেখো মার্কারি 3টা ওয়ার্ড আছে, সেই হিসাবে 1.3টা আসলো। ক্যালকুলেটর 2টাই সেম। এখানে এটা তো মুখস্থ হয়ে গেছে, এই 3টা, কারণ বাকি থাকে আমাদের এই 3টা। তা আমরা জানি, আচ্ছা এটা আর একটু সহজ করে দিই, এই দুটাকে পরে আসি। লেড অ্যাসিড কার ব্যাটারি, এগুলো কি দেখছো? এগুলো এরকম বড় টাইপের এক ধরনের ব্যাটারি, দেখবো আইপিএসি ইউজ করে, বড় ব্যাটারি, এরকম বড় দুটো মাথা থাকে এরকম, বা হচ্ছে বিভিন্ন অ্যাম্পলিফায়ারের সাথে ইউজ করে, বিভিন্ন পিকনিকে গেলে সাথে ক্যারি করে। ওইগুলো হচ্ছে লেড অ্যাসিড কার ব্যাটারি। এটা বাসে থাকে, ট্রাকেও থাকে। সেটা হচ্ছে 6 সেল থাকে, মোট হচ্ছে 12 ভোল্ট, যেটা পার সেল 6, যেহেতু 12 পার সেল 2 করে পড়তেছে। তাহলে আমাদের এটা মুখস্থ হয়ে গেছে, এটা মুখস্থ হয়ে গেছে, এটা হয়েছে, এটা হয়ে গেছে। এই কয়টা তো ঘোলাচ্ছে না। এবার যদি ঘোলাই, ক্যালকুলেটরের 2টা ব্যাটারি আছে যেটা ঘোলানোর মতো, 2টা মান, একটা হচ্ছে মার্কারির আর একটা হচ্ছে সিলভার। তো মার্কারিতে 3টা ওয়াট আছে, 1.3 হলো, 3 পেয়ে গেলাম। তাহলে আরেকটা কোনটা বাকি? সিলভার হলে 1.6। এই যে আমি এখন যেগুলো মুখস্থ এখন এখানে করালাম, এটা কিন্তু আমি একটুবার ধরবো, ঠিক আছে? মুখস্থ আছে সবার? পারবো তো? ঠিক আছে। লাস্টে কিন্তু আমি জিজ্ঞেস করবো, আমার ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন আমি জিজ্ঞেস করবো যে বলো তো এটা কোনটা হবে, ঠিক আছে? আচ্ছা, বলো। দেখা যাক কয়টা বোঝো। স্লাইড বেশি না, অল্প।
তোমরা দেরি করে শুরু করছো, আর এটাতে শুরু হওয়ার কথা না, আমি তো আগে চলে আসছি, তোমরা দেরি করছো কেন? হ্যাঁ, তো যাই হোক, এবার আসো আমরা পরের স্লাইডে যাই। তাহলে এই স্লাইডে কারো কোনো কোশ্চেন আছে? প্রমাণ কোষ বিভব তো বুঝতে পারছো, আগের কোষ বিভব ছিল যে কোনো তাপমাত্রা যে কোনো ঘনমাত্রা, আর প্রমাণ বিভব বা প্রমাণ কোষ বিভব কী হবে? 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1 মোল ঘনমাত্রা অবশ্যই। আচ্ছা, এবার পরের সেলে যাই, তড়িৎদ্বার ও কোষ সংক্রান্ত নাইনস্টের সমীকরণ। তার আগে আমি যেটা একটু আগে যে স্লাইডটা তোমায় পড়াইছি সেটা হচ্ছে 592 পৃষ্ঠার শেষের দিকে এগুলো আছে, মানগুলাই আমি হচ্ছে সুন্দর করে লিখে বোঝানোর করতেছি, এগুলো একটু দাগায় নাও। 592 পৃষ্ঠার শেষের দিকে ওইখানে দাগাবো হচ্ছে যে ই নট সেল গ্রেটার দ্যান 0, ওইখান থেকে শুরু করে ওইখানে শেষ পর্যন্ত যে মানগুলো দেওয়া আছে, ওই মানগুলো অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের বিভিন্ন এমসিকিউ বোর্ড কোশ্চেনের জন্য, জ্ঞানমূলকে আসতে পারে এখানে। হ্যাঁ, এবার হচ্ছে তড়িৎদ্বার ও কোষ বিভব সংক্রান্ত নাইনস্টের সমীকরণ 4.10, এর পরের যে পৃষ্ঠায়, পরের যেই পাশেই 593 পৃষ্ঠায়। পেজ নাম্বার কি মিলতেছে আমাদের সাথে? আচ্ছা, আমার বইটা এক এডিশন হয়তো ওল্ড। এখানে নাইনস্টের ইকুয়েশন ই সেল, এখানে কয়েকটা আমি এখন ইকুয়েশন লিখব, দেখো সেটা একটু ডিপ করি। আচ্ছা, ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস RT বাই NF লন, হ্যাঁ, উৎপাদকের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। ঘনমাত্রা অবশ্যই এখানে ঘনমাত্রা বা মোলারিটি থাকতে হবে। বিক্রিয়ক হাতের লেখা ভালো না, প্লিজ স্কিপ করো। বোর্ড না, বোর্ড হলে একটু ভালো হতো। জঘন্য, ডক্টরদের হাতের লেখা জঘন্য হয়, কিছু করার নেই। আমাদের খুব শর্ট টাইমে অনেক কোশ্চেনে অ্যান্সার লিখতে হয়, এই জন্য বলে না মানুষটা ডক্টরদের হাতের লেখা খারাপ হয় কেন, ওইটা একটা কারণ। তো যাই হোক, এখানে 3 ধরনের ইকুয়েশন দিয়ে আমরা এই জাতীয় যে ম্যাথগুলো কিন্তু আমাদের যে বোর্ড কোশ্চেনে কোন গ দাগ অথবা ঘ দাগে কোশ্চেনগুলো ঘোরায় ফেরায় দেয়। ঠিক আছে, তোমরা একটু ফাঁকা ফাঁকা হয়ে বসো, দুষ্টুমি করতেছো, একটু ফাঁকা ফাঁকা হয়ে বসো। ক্লাসের ভিতর অন্যদিকে হলে কিন্তু ক্লাস ইন্টারাপশন হয়, প্লিজ। ঠিক আছে, এরকম করো, ক্লাস সুন্দরভাবে নিতে দাও, নাহলে কিন্তু তোমরা দেরি করলে আমাদেরও দেরি হবে। তো আসো, এবার হচ্ছে ই নট সেল মাইনাস RT বাই NF লন। আরেকটা ইকুয়েশন ইউজ করা যায়, সেটা হচ্ছে লগ দিয়ে। কেউ জানো? বলো। হ্যাঁ, ই নট সেল ইকুয়াল টু মাইনাস 2.303 না? ওকে, 303 RT না, RT বাই NF লগ। আচ্ছা, এটা হচ্ছে উৎপাদকের ঘনমাত্রা, এটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। আরেকটা আছে, সেটা হচ্ছে ই নট সেল মাইনাস 0.0592 বাই NF মনে হয়, তাই না? শুধু N, শুধু হচ্ছে N, হ্যাঁ, ইন্টু বা ইন্টু দেওয়া লাগে না, লগ, সেম ইকুয়েশন। তো এখানে আমি 3 ধরনের লিখছি। তো আমাদের এখানে পরীক্ষার সময় যেরকমভাবে আসুন না করা, আমি সবসময় রিকমেন্ড কোনটা করি, চেষ্টা করবো হচ্ছে এই লনেটটা ইউজ করার। অনেকাংশে হয়ে যায় লনেটটা ইউজ করলে, লনেটটা ইউজ করলে মান অ্যাকুরেটলি আসি বেশি, লগেরটা একটু ঝামেলা হয়, বা এই মানগুলো অনেক সময় মনে থাকে না। একবারে RT বাই NF, আর তো আমরা সবাই জানি মোলার গ্যাস ধ্রুবক, সেটা মাত্রা, T হচ্ছে কক্ষ তাপমাত্রা দেওয়া থাকে বিভিন্ন, যে 25 ডিগ্রি সেলসিয়াসে কত বা 50-এ কত, N হচ্ছে মানে গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা বা সুদা কথা যেটা, হ্যাঁ, আর F, হ্যাঁ, আর F হচ্ছে ওই যে ফ্যারাডের মান, যেটা 96,500, তাই না? এবার আসলে আমরা ম্যাথ করবো কয়েকটা এই টাইপের, কারণ হচ্ছে এই সমীকরণ দিয়ে অবশ্যই পরীক্ষায় ম্যাথ আসে, বোর্ড কোশ্চেন 4 মার্কের বা 3 মার্কের কোশ্চেন আসে। তো 3 ধরনের ইকুয়েশন আমি লিখছি,
পরে কিন্তু আমি হচ্ছে জিজ্ঞেস করবো, মনে থাকবে তো? এতক্ষণ যেগুলো স্লাইড করেছে মনে আছে তো? তুমি বলো তো, তুমি দাঁড়াও, তুমি বলো হচ্ছে আমাকে ক্যালকুলেটারের মার্কারিতে কত ছিল? ভেরি গুড, 500। আচ্ছা, এই তো ঠিক আছে। আজকে আমি হচ্ছে কম্প্যাক্টিবিলিটি টেস্ট করবো, মানে তোমরা সামনে মেডিকেল অ্যাসপিরেন্টস, তোমাদের মানে মনে মুখস্থ বিদ্যাটা কতটুকু সেটা হচ্ছে এমন জানা লাগবে। দেখা যাক, ইনশাল্লাহ তোমরাও চান্স পাবা, সবাই পাচ্ছে। গতকালকে হচ্ছে গ্র্যান্ড সেলিব্রেশন একটা হয়ে গেছে, তোমাদের লাস্ট ডে ব্যাচ গেছে ভাইয়া পুরা সবাই, মানে অ্যাপ্রন তারপর স্টেথোস্কোপ সবাই পড়ছে। এটা কিন্তু সবার একটা স্বপ্ন থাকে, তাই না? ছোটোবেলা থেকে প্রত্যেকটা বাবা আমার স্বপ্ন থাকে। আসলে এবার পরের স্লাইডে যাই। এবার একটা ম্যাথ করব আমরা। প্রথমে এখানে গাণিতিক সমস্যা এই টাইপেরই সবচেয়ে বেশি দেয়, এই অঙ্কটা হচ্ছে। আচ্ছা, তার আগে তোমাদের কিছু দাগানোর দরকার আছে কিনা দাঁড়াও দেখি, বলি। আচ্ছা, ম্যাথ আগে করিনি, ম্যাথগুলো করার পরে তোমার পরে পেজে অনেক এমসিকিউ আছে দাগানো, এগুলো দেওয়া থাকবে। 1 মিনিট, আসলে একটা বিরক্তিকর জিনিস। এই যে a/a3+ যেটা দেওয়া আছে, এখানে প্রথমটা হচ্ছে বিক্রিয়ক, পরেরটা হচ্ছে উৎপাদক, ঠিক আছে? তাহলে এখানে a থেকে a3+ হয়েছে, তার মানে জারণ হয়েছে, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, 3টা ইলেকট্রন ত্যাগ করছে। মোলারিটি দেওয়া আছে, এখানে বি, প্রথমটা বিক্রিয়ক, পরেরটা উৎপাদ, বিক্রিয়কে দেওয়া আছে। তার মানে আমাদের ইকুয়েশনে ছিল না উপরে বিক্রিয়ক বা উৎপাদ, উৎপাদ বা বিক্রিয়ক ছিল লার্নস্টের সমীকরণে, সেটাই আমরা এখানে ইউজ করবো। এখানে মানগুলো দেওয়া আছে। তো আসো এখানে আমরা সেই লার্নস্টের সমীকরণটা লিখি। অঙ্কটা ভালো করে সাজায় তোমরা হচ্ছে করবো, মানে আমি জাস্ট স্কিমটা দেখাচ্ছি কীভাবে করতে হবে। তাহলে লন রোটি ইউজ করবো। তাহলে এখানে আমার বের করতে হবে ই সেলের মান। ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস RT বাই NF লন উৎপাদক বাই বিক্রিয়ক। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো এখানে a/a3+, তার মানে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? 3টা। এখানে আছে B3+ বাই B2+, তাই না? মানে কয়টা গ্রহণ করছে দেখো তো? একটা গ্রহণ করছে। তাহলে এখানে সমতা করতে হবে। তাহলে এখানে গেলে কত দিয়ে গুণ করলে এখানে সমতা হবে? 3, আর এখানে 1। এবার মনে রাখবা, এইখানে যে আমরা উৎপাদক বিক্রিয়ক যে আমরা ঘনমূত্রে বসাই, এখানে ম্যাথে যে সময় মান বসাবো, তখন এখানে যত যে আমরা সমতা করলাম না, জাস্ট এই মানটা এদের পাওয়ারে দিয়ে দেবো। তার মানে এখানে a/a3+, 3টা ইলেকট্রন 3 গুণ 1 দিয়ে আমরা গুণ করছি, তাহলে 1 এখানে দেওয়া লাগে না। আর এখানে B 3 দিয়ে গুণ করছি, এটা এখানে দেওয়া লাগবে। এটা যেন ভোলায় না যায়, কারণ প্রায় ম্যাক্সিমামলি স্যার একটু চালাকি করে এই সমতার ম্যাথগুলোই বেশি দেয়। এই জন্য আমি বেছে বেছে এই ম্যাথটা রাখছি। অনেকে আছে তো নর্মালি ধরো একটা ইলেকট্রন ত্যাগ করতেছে, একটা গ্রহণ করতেছে, এরকম ম্যাথ কিন্তু সবচেয়ে ইজি, কিন্তু পরীক্ষা এত ইজি দেয় না। পরীক্ষা কী করে, একটু ঘোরায় দেয়, যাতে করে ছেলেপেলে এগুলো ভুল করে। অনেকে এখানে মানে ভুল করে যে আমি 3 নিচে দেবো না উপরে দেবো, উৎপাদকের মাথায় দেবো না বিক্রিয়কের মাথায় দেবো। সবচেয়ে সহজ টেকনিক মনে রাখবা, এই যে আমরা যেটাতে সমতা করতেছি, যত দিয়ে গুণ করতেছি সেইটাই মাথায় গুণ করে দিতে হবে জাস্ট। এবার আসলে আমি একটা করি। তো এই ম্যাথ আমি করে দেওয়ার পরে পেজে আরেকটা ম্যাথ আছে, তোমাদের জন্য 2 মিনিট টাইম করে দিব। ক্যালকুলেটার আছে তোমাদের কারো কাছে? আচ্ছা, ওকে। আসলে এখানে ই নট সেল মানে আমরা একটু একটি সমীকরণ জানিয়েছিলাম, তুমি বলো তো। হ্যাঁ বলো, দাঁড়াও। ই নট সেল আমরা প্রথমে কোষ বিভবের একটা সমীকরণ লিখছিলাম, সহজ একটা সমীকরণ ছিল। কোনটা ছিল বলো তো? না, এই যে ই নট, এই যে অ্যানোড অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোড রিডাকশন, ওইটাই। ভয় পাচ্ছ কেন? সেটা লাগবে এখানে। ই নট প্রথমে হচ্ছে অ্যানোড অক্সিডেশন প্লাস, এখানে লিখি ই নট, এখানে দূরত্ব মনে এটা টাচ সেন্সর কাজ করে না, টু লেট। এখানে ই নট ক্যাথোড রিডাকশন মাইনাস আর এর মান কত? 8.314। আর হচ্ছে টি, এখানে কি তাপমাত্রা বলা আছে? তাপমাত্রা যদি বলা না থাকে তখন সময় 25 ভেবে নিবা, 298 এসে এককে নিতে হবে। আর হচ্ছে এন, গৃহীত বর্ধিত ইলেকট্রনের মান কত? এটা হচ্ছে যে আমরা সমতা করলাম 3, হ্যাঁ 3
আর 96,500। তোমরা তো আসলে সবই জানো। আসলে কেমিস্ট্রি একটা বড় জিনিস, আমাদের লাইফের প্রত্যেকটা জায়গায় কেমিস্ট্রি আছে। এমন একটা জিনিস দেখাতে পারবো না পৃথিবীতে যেখানে কেমিস্ট্রি নাই। চ্যালেঞ্জ করলাম, ঠিক আছে। ইন্টু লন, তাহলে এখানে উৎপাদকের ঘনমাত্রার মান কত? ওই যে উৎপাদক বিক্রিয়ক প্রথমে, মানে পরেরটা সাথে যেটা থাকবে সেটা হচ্ছে উৎপাদক, প্রথমটা বিক্রিয়ক পরটা উৎপাদক। তাহলে 0.05 ডিভাইডেড বাই 0.01। কিন্তু এখানে কী বললাম, এটা কিউব হবে। কেন? ওই যে আমরা সমতা করছিলাম। এবার দেখো তো মান কত আসে এখানে। এর মান হবে হচ্ছে অ্যানোড অক্সিডেশন, এই যে 1.66 হচ্ছে এখানে B2+3+ আছে, কিন্তু আমাদের এখানে ক্যাথোডের অক্সিডেশন কীরকম হবে? মাইনাস হবে। কারণ এখানে কিন্তু মানে জারণ মান আছে, কিন্তু একটা জারণ একটা বিজারণ হবে, বিজারণ মান অবশ্যই উল্টো হবে, -0.77। তারপরে এই মানগুলো বসাও, দেখো কত আসে। 0.797। ঠিক আছে, স্যার কারেক্ট 797, হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ইকুয়েশন। আমরা এই ম্যাথ করলাম। এই জাতীয় যতগুলো ম্যাথ আছে পারবো না ইনশাল্লাহ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এখানে ম্যাথ করে নি? হ্যাঁ তুমি অবশ্যই বসো, দাঁড়াইছো কেন? হ্যাঁ হ্যালো, অবশ্যই বসো। আচ্ছা এবার আসো, এটা হচ্ছে তাহলে কোন কোশ্চেন আছে কারোর? এক্সিট দিলাম। এবার হচ্ছে পরের স্লাইডে যাব। এখানে একটা ম্যাথ দিছি, এটা প্লিজ তোমরা করে দাও। 5 মিনিট সময় দিলাম। করে যে সবার আগে আনসার জানতে পারে তার জন্য একটা গিফট আছে। শর্টকাটে করো, খাতায় শর্টকাটে করো, চালাকি করা যাবে না, ডাইরেক্ট ক্যালকুলেটারে করা যাবে না, খাতা অল্প লিখতে হবে। হয়ে গেলে আগে হাত তুলবো, ঠিক আছে? যার আগে হয়ে যাবে হাত তুলবো। এখানে ক্রোমিয়ামের সে ঘনমাত্রা দেওয়া আছে, ক্রোমিয়াম আয়নের, আর হচ্ছে SN অ্যান্টিমনি দেওয়া আছে। ওইটার হচ্ছে বিজারণ বিভবের মান দেওয়া আছে, ওটার জারণ বিভবের মান দেওয়া আছে। প্রত্যেকটার বিজারণ বিভবের মান দেওয়া আছে। হয়ে গেছে? বলো কত হয়েছে? 0.58। ভালো করে বলো, দেখো কত হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে। তোমরা করতে পারছো? কোনো সন্দেহ, কোনো ভুল? এখানে হচ্ছে কী করতে হবে, ওর আনসার ঠিক আছে। সেটা হচ্ছে এখানে ক্রোমিয়াম হয়ে গেল, এখানে হচ্ছে ক্রোমিয়াম কয়টা ত্যাগ করতেছে আগে সেটা দেখতে হবে। এখানে ক্রোমিয়াম কয়টা ত্যাগ করতেছে? 3টা। আর ও কয়টা গ্রহণ করতেছে? 2টা। তো আমার কিন্তু ইকুয়েশন ওই যে সেরকমভাবে ব্যালেন্স করে নিতে হবে। ওখানে 3 দিয়ে গুণ, ওখানে 6টা হবে, এনের মান হবে, হ্যাঁ 6 হচ্ছে এনের মান। আর হচ্ছে ওখানে উপরে কত দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা, একটা হচ্ছে নিচে 3 দ্বারা গুণ করতে হবে। কিউব, একটা কিউব একটা স্কোয়ার, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা তারপরে একটা চাই। তার কোনো সমস্যা নেই তো? কেউ মানে ভয় পাবো না, বলবা, ঠিক আছে? সমস্যা আছে? ঠিক আছে, পরেরটায় চাই। অঙ্কগুলো একদম সহজ, এবং এই সহজ অঙ্কগুলো ইনশাল্লাহ পরীক্ষায় তোমরা পাবা। ঘ দাগ 4 মার্ক ইনশাল্লাহ হয়ে গেল। সে এবার আসি পরেরটাই। আচ্ছা অবশ্যই অবশ্যই।
আচ্ছা ঠিক আছে, এবার খেয়াল করি একটু প্লিজ। এবার হচ্ছে আমরা তড়িৎদ্বার ওর করবে। তড়িৎদ্বার ইংরেজি হচ্ছে ইলেকট্রোডস। তো ইলেকট্রোডসটা কি বেসিক্যালি আমরা জানি হচ্ছে, ধরো আমি একটা কোষাগায় ধরো একটা গ্যালভানিক সেল আমি চিন্তা করি, বা তড়িৎ বিশ্লেষ্য কোষ চিন্তা করি। তড়িৎ বিশ্লেষ্য কোষের ভিতরে আমরা দুইটা পাত ইউজ করি না, একটা অ্যানোড হিসেবে একটা ক্যাথোড হিসেবে, রাইট? তো এদেরই তড়িৎদ্বার বলা হয়। অ্যানোড একটা সক্রিয় তড়িৎদ্বার, ক্যাথোড একটা সক্রিয় তড়িৎদ্বার। তড়িৎদ্বার কয় রকমের আছে? এরকম আমাদের তড়িৎদ্বার অর্ধকোষ ভেদে 5 ধরনের আছে, মানে অর্ধকোষ 5 ধরনের আছে। হ্যাঁ, সেরকমভাবে তড়িৎদ্বার ইউজ করা হয়। তো প্রথমে আসো ধাতব ও ধাতব আয়ন অর্ধকোষ। এটা হচ্ছে তুমি যদি কোনো কালারটা চেঞ্জ করি, কোনো ধাতুর যে ইলেকট্রোডটা তোমরা ব্যবহার করবা সেই ধাতুরই যদি তোমরা দ্রবণ নাও, লাইক ধরো তুমি জিঙ্কের হচ্ছে ইলেকট্রোড ইউজ করবা, তাহলে এখানে তোমার যে দ্রবণটা হবে অবশ্যই জিঙ্ক রিলেটেড কোনটা মানে হবে ধাতুর আয়ন, মানে কী বল দ্রবণ হবে জিঙ্ক সালফেট বা এই জাতীয়। তখন হচ্ছে সে আয়নটা কী হবে? Zn2+। তেমন ধরো যদি আমি কপারের ইলেকট্রোড ইউজ করি তখন কী হবে? Co2+। তার মানে এখান থেকে যে কোশ্চেনগুলো আসে যে নিচের কোনটি ধাতু ও ধাতুর আয়ন অর্ধকোষ, এরকম করে এইগুলো প্রত্যেকটা উদাহরণ এভাবে MCQতে সাজায় দেয়, সেগুলো সিলেক্ট করে বেছে নিতে হবে। এবার ধাতু ও ধাতুর অদ্রবণীয় লবণ, এটা হচ্ছে এক ধরনের অর্ধকোষ যেখানে হচ্ছে আচ্ছা আগে এগুলোকে আমি দাগাই দিয়েছিলাম না, আগে তো দাগানো নাই, এইখানে তো দাগানো শুরু করবো। এটা হচ্ছে 599 পৃষ্ঠা বের করো, এখানে দাগাবো আমরা। সেরকম যে এখানে আরও উদাহরণ তোমরা বইয়ে লিখে নিতে পারো। ধরো এখানে Ag বাই Ag+, Ni নিকেল বা নিকেল 2+, এরকম। হ্যাঁ, এগুলো তোমরা লিখে নিতে পারো বইয়ে, এক্সট্রা হিসেবে বাইরে থেকে আসতে পারে। এবার ধরো হচ্ছে ধাতু ধাতুর অদ্রবণীয় লবণ। ধরো তুমি আর্জেন্টাম ধাতু নিলে, এটা অদ্রবণীয় লবণ হচ্ছে আর্জেন্টাম ক্লোরাইড, যেটা দ্রবীভূত হয় না এবং তাতে দ্রবীভূত গেলে HCl লাগে, যেটার জন্য এখানে আমরা HCl লিখতে পারি, অথবা এখানে আমরা ক্লোরাইড মাইনাসও লিখতে পারি, Cl মাইনাস লিখতে পারি। সেরকম এখানে যদি আমরা মার্কারি ইউজ করি, Ag হচ্ছে সলিড। বলো তো মার্কারি কেমন ধাতু? তরল ধাতু, হ্যাঁ লিকুইড। এর অদ্রবণীয় হচ্ছে Hg2Cl2, হ্যাঁ, যেটা ক্লোরাইডে সেই করতে পারে। এটা হচ্ছে ধাতু ধাতুর অদ্রবণীয় লবণ। হ্যাঁ, অর্ধকোষ। এখানে আরেকটা উদাহরণ তুমি লিখে নাও, HgSO4 বাই SO4 2-। তো আমাদের ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ কী আছে? আর্জেন্টামের 2টা আর একটা মার্কারির 2টা লেখছে। আর্জেন্টামের একটা, মার্কারির 2টা লিখে রাখলাম। এটা খাতায় মানে বইয়ের টুকুনায় লিখে রাখতে পারো, যে এইটা লিখে রাখতে পারো, ঠিক আছে? এটা তোমাদের বই নাই। এবার আসো পরেরটা কি? ধাতু অ্যামালগাম এবং ধাতুর আয়ন। ধাতুর অ্যামালগাম জিনিসটা আসলে কি সেটা আগে বুঝতে হবে। সেটা হচ্ছে মার্কারি এমন একটা বিষাক্ত ধাতু, মার্কারি ধাতুর সাথে যদি তুমি কোনো সক্রিয়তা সিরিজের প্রথম লেভেলে যে ধাতুগুলো আছে, সোডিয়াম বা লিথিয়াম, ওইগুলো শুধু মানে করো, একসাথে করো, বা হচ্ছে কী বলে মিক্সচার করো, সেটাকে বলে অ্যামালগাম। লাইক ধরো তুমি সোডিয়ামের সাথে মার্কারি, এটা হচ্ছে সোডিয়াম অ্যামালগাম বলা হয়। লিথিয়ামের সাথে যদি আমি মার্কারি দিই কী হবে? লিথিয়াম অ্যামালগাম, ঠিক আছে? এদিক খেয়াল করো। সেরকম এবার এটা আমরা বুঝবো, তাহলে ধাতুর অ্যামালগামটা আমরা বুঝতে পারছি, কিন্তু এখানে আছে ধাতুর অ্যামালগাম, ধাতুর আয়ন।
তার মানে আমরা যে ধাতুর অ্যামালগাম ইউজ করবো সে ধাতুর আয়ন ইউজ করবো, শেষ। ধরো সোডিয়াম অ্যামালগাম ইউজ করলাম, মানে সোডিয়াম মার্কারি, তাহলে আয়নটা হবে সোডিয়াম আয়ন। সিম্পল। ধরো এটা আমি লিথিয়াম ব্যবহার করলাম, লিথিয়াম অ্যামালগাম, তাহলে এখানে আয়ন কী হবে? লিথিয়াম কী আয়ন বলো তো এখানে? আচ্ছা, লিথিয়াম 2+ হবে, এটা প্লাসও বলা যায়, 2+ হয় সম্ভবত, দুটো ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে। লিথিয়াম 2+ মনে হয় সম্ভবত, 3 তো একটা ইলেকট্রন ত্যাগ করে না, এখানে একটা ইলেকট্রন ত্যাগ করার অবস্থা দেখালাম আর কি, দুইটা ইলেকট্রন, যাই হোক। হ্যাঁ আচ্ছা সরি, এখানে মনে হয় একটাই হবে, তাই না? হ্যাঁ এখানে একটাই হবে। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, একটা ত্যাগ করবে। তাহলে এটা হচ্ছে ধাতুর অ্যামালগাম ও ধাতুর আয়ন, ধাতুর অ্যামালগাম ও ধাতু আয়ন। এবার আসলে জারণ বিজারণ অর্ধকোষ। জারণ বিজারণ অর্ধকোষের ট্রিক্স হলো দুইটাই আয়ন থাকবে, দুইটাই কি থাকবে? এই যে যেরকম ব্র্যাকেটের এই পাশে যেমন এক পাশে আয়ন লিখতেছে আর এক পাশে কোনো মানে হচ্ছে এরকম কোনো পাওয়ারে কোনো সংখ্যা দিচ্ছি না। কিন্তু যে সময় আমরা জারণ বিজারণ অর্ধকোষ আলোচনা করবো, তোমাদের মানে চেনার শর্টকাট টেকনিক হচ্ছে, ধরো আমি আয়রনের লাগবো, তখন আয়রন 2+ বা আয়রন 3+, দুই পাশেই আয়ন থাকবে। একমাত্র এটা 4 নম্বর, যেটা দুই পাশে আয়ন যখন খুঁজে পাবো তখন চোখ বন্ধ করে দেখাই দেবা জারণ বিজারণ অর্ধকোষ। এবং মজার ব্যাপার হলো আমাদের এখানে যে কোশ্চেনগুলো আসে সবচেয়ে বেশি এই কোশ্চেনটা থেকে সবচেয়ে বেশি আসে, নিচের কোনটি জারণ বিজারণ অর্ধকোষ, এবং এইটাই পরীক্ষায় দিয়ে বেশি বেশি। সহজ কোনো ব্যাপার নয়, ইনশাআল্লাহ তোমরা পারবা। তো আসো এখানে এবার গ্যাস অর্ধকোষ। গ্যাস অর্ধকোষ হচ্ছে একটা উদাহরণ তোমাদের মনে রাখতে হবে। গ্যাস অর্ধকোষটা আমরা দেখি। আসলে অর্ধকোষ, তাই না? অর্ধকোষের ভিতর আমরা হচ্ছে তড়িৎদ্বার ইউজ করতেছি। তো গ্যাস নাম দিলে আমরা কীভাবে, গ্যাস কীভাবে হচ্ছে তড়িৎ হিসেবে কাজ করবে, এটা একটা অড বিষয় না। তো অবশ্যই এখানে আমাদের গ্যাসটা যদি আমাদের অর্ধকোষ হিসেবে ইউজ করাতে হয়, অবশ্যই একটা সাপোর্টার লাগবে না? সেই সাপোর্টার যদি আমাদের আবার সক্রিয় ধাতু হয়ে যায় তাহলে তো এইটা আবার বিক্রিয়া করে ফেলবে। তাই এক ধরনের নিষ্ক্রিয় ধাতু প্লাটিনাম বা গোল্ড, যেটা সক্রিয়তা সেটা হাইড্রোজেনের নিচে যেগুলো আছে সেইগুলো ইউজ করে এখানে আমাদের এই গ্যাস অর্ধকোষটা ব্যবহার করা হয়, যেখানে গ্যাস ইলেকট্রোড হিসেবে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হতে পারে, বা ধরো তুমি ক্লোরিন গ্যাস হতে পারে, যে কোনো গ্যাস হতে পারে, কিন্তু অবশ্যই সক্রিয়তা হতে হবে হাইড্রোজেনের মানে সক্রিয় সাথে হাইড্রোজেনের নিচে যারা, মেইনলি প্লাটিনাম এবং গোল্ডই ব্যবহার করা হয়, ঠিক আছে। এই আর কি। এটা হচ্ছে তোমাদের বইয়ে কয়েকটা আছে, দেখো আমি লিখে দিই যে প্লাটিনাম হাইড্রোজেন, এটা বলে প্লাটিনাম হাইড্রোজেন। যেহেতু গ্যাস এখানে এক এটিএম কাজ করে বা হচ্ছে গ্যাসে একটা চাপ কাজ করে, তেমন হচ্ছে প্লাটিনাম ক্লোরিন হতে পারে, প্লাটিনাম ব্রোমিনও হতে পারে, ঠিক আছে। এগুলো সব হচ্ছে গ্যাস অর্ধকোষ টাইপ হতে পারে। এখানে তোমরা দাগায় নাও, এখানে যতগুলো হচ্ছে 599 পৃষ্ঠায় দেখো প্রথমেই আছে এখানে অর্ধকোষের গঠন অনুযায়ী 5 প্রকার, 5-এ গোল দাও, এবং প্রত্যেকটা বোল্ড অক্ষরে যেসব অর্ধকোষগুলো আছে 5 প্রকার, প্রত্যেকটা প্রকারের যে উদাহরণগুলো আছে দেখো ওইগুলোতে অবশ্যই মার্ক করে নাও। এবং দেখো যেগুলো আমি এক্সট্রা লিখে দিয়েছিলাম, যেমন হচ্ছে 1 নম্বরে Ag+, নিকেল 2+, এটা এক্সট্রা লিখে নিতে পারো। ধাতুর অদ্রবণীয় লবণে যেটা আছে মার্কারি সালফেট। আর একটা হচ্ছে গ্যাস অর্ধকোষ, এখানে প্লাটিনাম ব্রোমিনটা একটু লিখে নিতে পারো, এটা হচ্ছে কবি স্যারের বই আছে, এজন্য তোমাদের লিখে দিলাম ব্রোমিন বাই Br-, ঠিক আছে। এই গেল পড়া প্রায় শেষ, আর অল্প কোনো আইটেম আছে, কারণ এবার সামনে আমরা তাড়াতাড়ি কোর্সগুলো দেখবো। পিছনে পড়াগুলো সব মনে আছে তো সবার? পিছনে পড়াগুলো মনে আছে তো, যা এখন করে আসলাম ম্যাথ যেগুলো? আচ্ছা, পড়তে হবে এমনভাবে যেন একবারে হয়ে যায়, আবার বাসায় যা পড়া না লাগে, কষ্ট করে একবার এখান থেকে পড়ে যেতে হবে, ঠিক আছে। এবার পেজ উল্টা হচ্ছে 602 পৃষ্ঠায় আসো। 602 পৃষ্ঠায় আসো, একবারে চলে আসছে। তো তড়িৎ কোষের প্রকারভেদ এবং তড়িৎ কোষ নিয়ে এখানে কিছু আলোচনা করা আছে। তড়িৎ কোষের প্রকারভেদ এখানে আমরা যে দুটো দিচ্ছি, এটা বেসিক্যালি মূলত হচ্ছে রাসায়নিক তড়িৎ কোষ আছে সেইগুলোর এর উপর ভিত্তি করে, স্বতঃস্ফূর্তার উপর ভিত্তি করে এই দুটো শ্রেণী বিভাগ করা। মেইনলি তড়িৎ কোষ দুই ধরনের, একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ।
তড়িৎ রাসায়নিক কোষ আবার গঠনগত দিক থেকে দুই রকম। একটা হচ্ছে একটা সেল থাকে, আর একটা হচ্ছে ডাবল সেল থাকে এক প্রকোষ্ঠের। হ্যাঁ, আর একটা হচ্ছে ডাবল সেল বা দ্বিপ্রকোষ্ঠী সেল যেগুলো থাকে, দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, যেগুলো গ্যালভানিক সেল বলা হয়। আর এক প্রকোষ্ঠে যেগুলো শুষ্ক কোষ বা ড্রাই সেল বলা হয়, তাই না? আর এটা যেটা আমি শ্রেণীবিভাগ করেছি, এটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে বলো তো? এটা হচ্ছে রাসায়নিক স্বতঃস্ফূর্ততার ভিত্তি করে কীভাবে কাজ করে, হ্যাঁ, তার উপর ভিত্তি করে। একটা হচ্ছে প্রাইমারি বা মৌলিক কোষ, আর একটা সেকেন্ডারি বা গৌণ বা সঞ্চয়ী কোষ বলা হয়। তো প্রাইমারি যে তড়িৎ কোষ আছে, এটা মুখস্থ রাখার একটা টেকনিক আছে। এটা হচ্ছে VLD তে ভি ফর ভোল্টার কোষ, এল ফর লেকল্যান্স কোষ, ডি ফর ড্যানিয়েল সেল বা ড্রাই সেল, ঠিক আছে, VLD। আর এটার একটা মনে রাখার সিস্টেম হচ্ছে ANL। এটা হচ্ছে অ্যালকালি সঞ্চয়ী কোষ, এন ফর নিকেল অক্সাইড, এল ফর লেড অ্যাসিড লিথিয়াম আয়ন, নট লিথিয়াম, ভালো করে খেয়াল করো, লিথিয়াম আয়ন। এবং এখানে একটা অ্যাড করে নিতে পারো, সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি, অনলি লিথিয়াম, যেটা এল ফর লিথিয়াম হতে পারে। লিথিয়াম আয়ন যেখানে আসবে তখন মনে রাখবা লিথিয়াম আয়ন, AN আছে না সূত্রের ভিতরে, তখন লিথিয়াম আয়ন এটার ভিতরে, ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখা লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যে প্রশ্নগুলো করে যে নিচের কোনটি সেকেন্ডারি কোষ নয়, দিয়ে এখানে গুলায় একটা বাইরে এখান থেকে একটা দিয়ে যায়, বা এখানে নিচে কোনটি প্রাইমারি মৌলিক সেল নয়, দিয়ে ওখান থেকে একটা দিয়ে যায়। এগুলো তোমরা হচ্ছে জারণ বিভবের মান কয়েকটা আছে, তোমাদের বইয়ে নাই, তোমরা একটা লিখে নিতে পারো, তোমাদের আমি সেগুলো দিচ্ছি। এটা হচ্ছে ভোল্টার কোষ, এটা হচ্ছে তোমাদের বইয়ে পাবা না, হ্যাঁ, এটা একটু লিখে নাও। ভোল্টার কোষের এইসের মান, তড়িৎ বিভবের মান হচ্ছে 1.08 ভোল্ট, 1.08 ভোল্ট। লেকল্যান্স সেল হচ্ছে লেকল্যান্স সেল হচ্ছে 1.40 ভোল্ট, ড্যানিয়েল সেল হচ্ছে 1.10 ভোল্ট। ড্রাই সেল কত? হ্যাঁ, কত? হ্যাঁ, 1.05 বললো কেন? এগোটা মান একটু লিখে নিতে পারো, ঠিক আছে? এটার মান তোমাদের, এই দুইটা মান তোমরা পাবা না, এই দুইটা মান পাবা, কিন্তু এই দুটো আমি মানে বাইরের রাইটারের বই থেকে পাইছি, তোমার দিয়ে দিলাম, এক্সট্রা ইনস্ট্রুমেন্ট এখন এগিয়ে দিতে পারবা। এইগুলো মনে রাখলে হচ্ছে। বইয়ে এই দুটো কি পাইছো? ভোল্টার কোষ আর লেকল্যান্স সেল, এই দুটো পাবা না, মানে এটা বাইরের তথ্য হিসেবে তোমাদের দিচ্ছি, এইটুকু কিছু তোমরা জেনে রাখো, এগোয় যাবো তাহলে। বাকি দুটো বইয়ে আছে, 3 আর 4 বইয়ে আছে। এটা হচ্ছে এগুলোর কোষের মানগুলো এভাবে দেওয়া নাই, খুঁজে খুঁজে বের করতে হবে, বইয়ের ভিতরে আছে, আমি সামনে যাওয়ার সময় বলবো, সামনে আছে পেজ উল্টালে তখন বলবো। আপাতত বইয়ের কোথাও কোনো একটা লিখে নাও, আমি যে পেজটা বের করলাম না, 602 পৃষ্ঠা, 602 পৃষ্ঠা দিয়ে এখানে দেখো বিভিন্ন কোষের নাম আছে, কোষের নামের উপরে অ্যারো চিহ্ন দিয়ে সুন্দর করে মানে ছোটো করে লিখে রাখতে পারো। জাস্ট এইগুলোর মান, এই কোষ বিভাগের মানগুলো পরীক্ষা আসে বলে এগুলো লিখে দিলাম, ওইগুলো দরকার নেই। ওইগুলোতে লেড অ্যাসিড স্টোরেজ হচ্ছে 12 ভোল্ট, ওটার দরকার নাই, অ্যালকালিটা দরকার নাই। তাহলে তড়িৎ কোষ কয় ধরনের? তুমি বলো তো কি কি? না, এটা তো হচ্ছে এটা থেকে বললে হবে না, এটা তো আসলে ইসের উপর বলতে, রাসায়নিক তড়িৎ কোষ। এখানে জিনিস লিখতে বলে খেয়াল নেই। রাসায়নিক তড়িৎ কোষ হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, হ্যাঁ, তড়িৎ বিশ্লেষক। তড়িৎ রাসায়নিক কোষ আবার 2 ধরনের হতে পারে, গঠনগত ভিত্তিতে 2 ধরনের, সেটা হচ্ছে এক প্রকোষ্ঠী হতে পারে, আবার দ্বিপ্রকোষ্ঠী হতে পারে। আর স্বতঃস্ফূর্ততার ভিত্তি করে 2 প্রকোষ্ঠ, সেটা হচ্ছে এই দুইটা, ঠিক আছে? কোষ কীভাবে মানে বিক্রিয়াটা কীভাবে হবে তার ভিত্তিতে 2 প্রকার, একটা হচ্ছে প্রাইমারি সেল আর একটা হচ্ছে সেকেন্ডারি সেল। ক্লিয়ার? বসো। এবার এখানে দেখো হচ্ছে যে 602 পৃষ্ঠার নিচে যেগুলো লাইনগুলো আছে এগুলো একটু দাগায় নাও কাইন্ডলি। তো আমি যেগুলো বললাম মুখে মুখে আমাদের হয়ে গেছে, ওইগুলো একটু জাস্ট পেন দিয়ে মার্ক করে নাও, উদাহরণগুলো বিশেষ করে। হ্যাঁ, ওই যে তড়িৎ রাসায়নিক কোষের সংজ্ঞার ভিতরে ড্যানিয়েল কোষ, শুষ্ক কোষের দাগ আছে, এক প্রকোষ্ঠী সেল কারা কারা আছে, ওইখানে ওই শুষ্ক কোষ ড্রাই সেলে পরে সরল ভোল্টাইক কোষ লিখে নাও। এক প্রকোষ্ঠী যেখানে আছে না, ওখানে একটু লিখে নাও সরল ভোল্টাইক কোষ,
ওই যে শুষ্ক কোষ বা ড্রাই সেল যেখানে লেখা এক প্রকোষ্ঠী তড়িৎ রাসায়নিক কোষ, ওর পাশে কমা দিয়ে লিখে নাও সরল ভোল্টাইক কোষ, ওটাও এক প্রকোষ্ঠী। ঠিক আছে, সরল ভোল্টাইক কোষ, এই যে ভোল্টাইক কোষ না ভোল্টার কোষ বা সরল ভোল্টাইক কোষ লিখলেই হচ্ছে। সরল ভোল্টাইক কোষ সামনেই পাবো, সামনের পৃষ্ঠে পাবো। হয়েছে? আচ্ছা আচ্ছা, এখানে একটা হচ্ছে একটা এমসিকিউ গুরুত্বপূর্ণ বাদ পড়ছে, সেটা হচ্ছে তোমাদের জানাই। এদিক দেখো, এই যে যেটা ধাতুর অদ্রবণীয় লবণ ছিল না, এখানে একটা গুরুত্বপূর্ণ কোষ আছে যার নাম হচ্ছে ক্যালোমেল। ক্যালোমেল তড়িৎদ্বার, ক্যালোমেল তড়িৎদ্বার, ক্যালোমেল কোষ বলা হয়। সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে ওই যে এইচজি ধাতুর অদ্রবণ লবণ দিলাম না, Hg2Cl2, এই যে Hg2Cl2 হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার বা এই জিনিসটা মনে রাখতে হবে। এটা প্রচুর পরিমাণে এমসিকিউতে দেয়, বোথ ফর হচ্ছে তোমার বোর্ড কোশ্চেনও প্রচুর পরিমাণে দেয়, প্লাস হচ্ছে আমাদের ভার্সিটি অ্যাডমিশন বলো বিভিন্ন জায়গায় কোশ্চেনটা প্রায় দেয়, ভার্সিটি তো বিশেষ প্রায় দেয়। ক্যালোমেল তড়িৎদ্বার কোনটা একটু মনে রাখবা, ঠিক আছে? রিপিট করার জন্য এখানে ব্যাকে আসলাম। তাহলে এবার আসো কয়েকটা গুরুত্বপূর্ণ বাক্যের আমরা সামনে হচ্ছে যে কোষে ফিরে যাবো, মানে ড্যানিয়েল সেল নিয়ে কিছু আলোচনা করবো, হাইড্রোজেন ফুয়েল আছে এগুলো নিয়ে আলোচনা করবো। তার আগে আমাদের চারটা কথা বা চার জোড়া কথা আমাদের একটু মনে রাখতে হবে। সেটা কি কি? সেটা হচ্ছে, আসো এখানে দেখো কি লেখা প্রথমে, ক্যাথোড ঋণাত্মক তড়িৎদ্বার এবং অ্যানোড ধনাত্মক তড়িৎদ্বার। এটা কিন্তু সব ক্ষেত্রে না, কোন ক্ষেত্রে? মাত্র তড়িৎ বিশ্লেষ্য কোষে। গ্যালভানিকে উল্টা লেখা, এই কথার অর্থ হচ্ছে গ্যালভানিক সেলে ক্যাথোড হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার আর অ্যানোড ঋণাত্মক তড়িৎদ্বার, এটা হচ্ছে গ্যালভানিক সেলে। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষে হচ্ছে উল্টাটা। এটা হচ্ছে তুমি যেন ভুলাই না ফেলো, যেন জাস্ট একটা লাইন মনে রাখো। তুমি যদি ধরো এটাই মনে রাখো যে ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার শুধুমাত্র তড়িৎ বিশ্লেষ্য কোষে, তাহলে কিন্তু তুমি বাকি সবগুলোই নিজেই ডিকোড করে নিতে পারবা। যদি ক্যাথোড ঋণাত্মক হয় অ্যানোড ধনাত্মক হবে, আর তড়িৎ বিশ্লেষ্য কোষে যেটা হবে গ্যালভানিক কোষে সেটার উল্টো হবে। তাহলে এটা মনে রাখবো কীভাবে, আমি আসলে কীভাবে মনে রাখা যায়, ধরো এইভাবে মনে রাখা যায়। আচ্ছা, আমাদের তো যে হলিউডের একটা নায়িকা আছেন ক্যাটরিনা, চেনো? আচ্ছা, ধরো এইভাবে লেখা যায়, ক্যাটরিনা তুমি বিশেষ, সামথিং, যাই হোক, ক্যাটরিনা তুমি বিশেষ্য, যেটাই হোক না কেন এটা আর কি। এখানে সে একজন সেলিব্রিটি টাইপের একটা মহিলা, হয়েছেন ইন্ডিয়ান বলিউডের। তো এটার মাধ্যমে আমরা জাস্ট একটা লাইন মনে রাখবো, ক্যাট ফর ক্যাথোড, ঋণাত্মক কিসে? তমিতে তড়িৎ বিশ্লেষ্য কোষে। ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে বইয়ের হচ্ছে আমরা এখন এটা বই না, তো এটা হচ্ছে সামনে আমরা তড়িৎ কোষে যাবো। তার আগে আমি চারটা গুরুত্বপূর্ণ বাক্য শিখিয়ে নিচ্ছি, যার কারণে সামনে মানে যে কনসেপ্টগুলো আসবে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? এই চার জোড়া বাক্য আলাদাভাবে বই থেকে নেওয়া। আমাদের হাজার সালের বই আছে, বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে আছে, সেগুলো বোঝায় এক জায়গা আনা। তো এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এই যে ক্যাটরিনা তুমি বিশেষ্য, মানে ক্যাথোড ঋণাত্মক কিসে? তড়িৎ বিশ্লেষ্য কোষে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড কী হবে? ধনাত্মক হবে। আর গ্যালভানিক কোষে তার উল্টোটা, তার মানে গ্যালভানিক কোষে ক্যাথোড কী হবে? ধনাত্মক হবে। আর গ্যালভানিক কোষে অ্যানোড কী হবে? ঋণাত্মক হবে। তার মানে জাস্ট আমরা যদি একটা লাইনে মনে রাখি যে ক্যাটরিনা তুমি বিশেষ্য, ক্যাথোড ঋণাত্মক তড়িৎ বিশ্লেষ্য কোষে, তাই বাকিগুলো আমরা সব পারবো। এটা যেন এমসিকিউতে ঘোলায় না যায় সেজন্য আমরা একটা সহজ করে দিলাম। এবার আসো, আচ্ছা, ক্যাটায়ন তো ধনাত্মক আয়ন, এটা সবাই জানি। অ্যানায়ন ঋণাত্মক আয়ন, জানো না? আচ্ছা, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে
এবং অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে। ক্যাথোড দিয়ে ইলেকট্রন দ্রবণে যায়, মানে হচ্ছে ক্যাথোডে, আগে এটা খেয়াল করি, অ্যানোড দিয়ে ইলেকট্রন দ্রবণ ছেড়ে যায়, কথার অর্থ হচ্ছে অ্যানোডে ধাতুটা ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রনটা ওই মানে তার দিয়ে বেয়ে ক্যাথোডে যায়। ক্যাথোড দিয়ে ইলেকট্রন আবার দ্রবণে যায়, মানে জাস্ট এইভাবেই কথাটা এইভাবে লেখা যায়, অ্যানোড দিয়ে ইলেকট্রন দ্রবণ ছেড়ে যায়, মানে দ্রবণ থেকে অ্যানোডে হচ্ছে ধাতু, আর ক্যাথোড দিয়ে ইলেকট্রন দ্রবণে যায়, মানে হচ্ছে ক্যাথোড ইলেকট্রন যে ধাতুটা থেকে গ্রহণ করে আবার দ্রবণে ফেরায় দেয়, সেটা এরকম সাইক্লিক। বুঝতে পেরেছো? তো এই চার জোড়া বাক্য কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের? কারণ সামনে কিন্তু প্রশ্ন করবো, ঘোলানো যাবে না কিন্তু, ঠিক আছে? ক্লাস শেষে কিন্তু কোশ্চেন করবো, ভালো করে দেখে রাখো। অবশ্যই পরের স্লাইডে যাই। হ্যাঁ, এবার হচ্ছে ড্যানিয়েল সেল। হ্যাঁ বলো। অবশ্যই তোমার 4টা ব্যাচ আছে, কাদের কাদের? সবারই? 4 জনেরই? আচ্ছা তাহলে যাও, কী বলবো, অল্প ছিল, তোমরা আর কোন বসে থাকলে হয়ে যেত। আচ্ছা আচ্ছা যাও, সমস্যা নেই। আমরা যাওয়ার পরে শুরু করি, তাড়াতাড়ি বের হও। এবার আমরা হচ্ছে গ্যালভানিক সেল একদম সহজ একটা কোর্স, দেখলে বোঝা যাচ্ছে এখানে উত্তর আছে দেওয়া। আসল বিষয়টা হচ্ছে, ধরো সবাই যদি ডাক্তার হয়, রোগী হবে কারা? সবাই যদি মানে হচ্ছে অফিসার হয়, স্টাফ হবে কারা? তাই না? যারা ধৈর্য সহকারে থাকবে, যারা ধৈর্য সহকারে যে কোনো কিছু স্যাক্রিফাইস করবে, ধৈর্য সহকারে জ্ঞান নেবে, তারা কিন্তু আলটিমেট গেইনার। ঠিক আছে, এই আর কি। তো তোমাদের হচ্ছে ওরা একটু আগে যদি আসতে তাহলে হয়তো সম্পূর্ণ ক্লাসটা দেখে যেতে পারতে। ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, মানে এখান থেকে প্রায় কোশ্চেন আসে, মানে তোমাদের বোর্ড কোশ্চেন বলো বা ম্যাথ কোশ্চেন বলো, সব দিক থেকেই, সেজন্য আর কি। তো না, আমরা শুরু করি। কোষ বিক্রিয়া, যেটা হচ্ছে এখানে অ্যানোডে তাহলে কি হয়? জারণ। অ্যানোডে জারণ মানে ছাড়ন, মানে ইলেকট্রন ছাড়বে। জারণ মিন্স ছাড়ন, তাহলে অ্যানোড লিখি। অ্যানোড এখানে ছবিতে দেওয়া আছে, জিঙ্ক কী করতেছে? 2টি ইলেকট্রন ত্যাগ করতেছে। Zn2+ হচ্ছে 2টি ইলেকট্রন ত্যাগ করতেছে, ঠিক আছে? আর ক্যাথোডে কি হচ্ছে? বিজারণ। বিজারণ অর্থ কি? ইলেকট্রন গ্রহণ। কপার ইলেকট্রন গ্রহণ করতেছে, করে কপার ধাতু পরিণত হচ্ছে। জাস্ট এই ফ্লোর মাধ্যমে, এই ফ্লোটা চলতেছে বলে এখানে আমাদের লবণ সেতুটা কিন্তু ফ্লোটাকে অ্যাক্টিভ রাখছে। এটা আগে থেকে হয়তো ফার্স্ট পার্টে তানভীর বলছিল, এখানে KCl লবণ ব্যবহার করা হয়, আর পটাশিয়াম নাইট্রেট লবণ ব্যবহার করা ইটিসি। হ্যাঁ, তো এই লবণ, এই সেলের মাধ্যমে, এই সেলের এই যে থিমটা আমরা দেখতেছি, মানে এখানে দুইটা আলাদা আলাদা 2 প্রিকোষ্ঠীর কোষ আছে, মানে 2 রকমের হচ্ছে ইলেকট্রোড আছে, ইউজ করার মাধ্যমে যে আমরা ইলেকট্রনের প্রভাবটা পাচ্ছি। এর মাধ্যমে কিন্তু আমাদের ওই যে বিদ্যুতের বৈদ্যুতিক বড় বড় যেসব ইগুলা, মানে ইলেকট্রিকের গাড়ি বা হচ্ছে ট্রাক, এইসব ক্ষেত্রে যে বড় বড় সেলগুলো ইউজ করা হয়, সব কিন্তু এশিয়ায় ড্যানিয়েল সেল। এবং যার কোষ বিভবের মান কত বলো তো? আমি কিছু লিখে দিচ্ছিলাম, মনে আছে? কত ড্যানিয়েল সেলের? 1.10 ভোল্ট। এটা প্রায় আসে যে ড্যানিয়েল সেলের কোষ বিভবের মান। এটা দেখো আছে পেজ নাম্বার হচ্ছে তোমার 604 পেজে যাও, 604 নম্বর পৃষ্ঠা মাঝামাঝি দেখো, এখানে লেখা আছে ড্যানিয়েল কোষের কোষ বিভব। প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 m এর জন্য হচ্ছে কোষ বিভবের মান কত? 1.1 ভোল্ট। ওটা একটু গোল দিয়ে নাও বা একটু দাগায় নাও ওই লাইনটা। ঠিক আছে, বুঝতে পারছো? এখানে সহজ, একদম সহজ একটা কোষ বিক্রিয়া, এটা কোনো ঝামেলা কিছুই নাই। এরপরেরটায় যাই, এখানে কোনো প্রশ্ন আছে? আচ্ছা আচ্ছা, এবার পরেরটায় যাই। পরেরটা হচ্ছে আমাদের সরল ভোল্টাইক কোষ। একটু আগে সরল ভোল্টাইক কোষের কথা আমি বলতেছিলাম। তো সরল ভোল্টাইক কোষ, এখানে হচ্ছে কোষ বিক্রিয়াটা আমরা দেখব। একটু আগে আমরা যে বিক্রিয়া দেখছিলাম, এখানে কিন্তু জিঙ্কের যে ধাতু ব্যবহার করেছিল, এখানে আমাদের এই দ্রবণ হিসেবে কিন্তু জিঙ্ক সালফেট, মানে যেই ধাতু সেই ধাতুর দ্রবণ ব্যবহার করা হয়েছে। কপার ছিল, কপার সালফেট ইউজ করা হয়েছে। কিন্তু এই যে আমাদের যেটা সরল ভোল্টাইক কোষ আমরা এখন ইউজ করতেছি, এখানে কিন্তু সালফিউরিক অ্যাসিডের দ্রবণ ব্যবহার করতেছি, কিন্তু আমাদের ইলেকট্রোড কী, জিঙ্ক এবং কপার।
আগের বার জিঙ্ক এবং কপার কিন্তু আলাদা আলাদা পাত্রে ছিল, এবার কিন্তু একই পাত্রের ভিতরে আছে। তো আসলে এবার আমরা কোষ বিক্রিয়া দেখি। হ্যাঁ, ভোল্টের কোষ আর সরল ভোল্টের একটু সেম। আচ্ছা, আসো আমরা একটু শুরু করি। অ্যানোডে কি হচ্ছে? অ্যানোডে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করতেছে কে? জিঙ্ক। জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করতেছে, এটা এভাবে লিখি, কোনো সমস্যা হবে এরকমভাবে লিখলে? এটা কি বুঝো? হ্যাঁ, লেখা যায় না? এটা জাস্ট ওই পাশে লিখলি প্লাস দিয়ে লিখতে, ওই পাশে লিখলি মাইনাস। আমি এই পাশে এই কারণে মাইনাস দিই, মানে এটা আমার বুঝতে সুবিধা হয় যে ত্যাগ মানে বিয়োগ করতেছি, জিঙ্ক থেকে দুটো ইলেকট্রন বাদ দিচ্ছি, জিঙ্ক 2 প্লাস হচ্ছে ক্যাথোড। এবার আগেরটা যেটা ছিল ড্যানিয়েল সেলে, সেই সময় কিন্তু আমরা কপার ইলেকট্রন গ্রহণ করছিল, যে এটাই কপার ইলেকট্রন গ্রহণ না করে হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করবে কেন? ওটা বলতে পারবা? হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, সক্রিয় সিরিজে হাইড্রোজেনের নিচে হচ্ছে কপার। সবসময় রাখবা সক্রিয় সিরিজের হাইড্রোজেন একটা মার্ক, একটা ল্যান্ডমার্ক। হাইড্রোজেনের নিচে যারা, তারা হচ্ছে হাইড্রোজেন থেকে নিষ্ক্রিয়, তারা হচ্ছে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে না, তারা হাইড্রোজেন থেকে কম পাওয়ারফুল। হাইড্রোজেনের উপরে যারা আছে তারা সবাই তাদের সিনিয়র, তারা সবাই মানে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে। তার মানে ধর বিষয়টা এরকম যে সিনিয়ররা চাইলেই জুনিয়রের কাছে মানে হচ্ছে কিছু করতে পারবে বা হচ্ছে এদের পাওয়ার থাকবে, কিন্তু জুনিয়র চাইলেই সিনিয়র কাছে মানে সহজে কিছু করতে পারবে না। ধরো আমি যদি এক ধরনের প্রশ্ন আমাদের আছে যে কোন পাত্রে রাখা যাবে, একটা ম্যাথ আছে না যে অমুক পাত্রে রাখা যাবে কিনা অমুক দ্রবণের আয়ন। এখন ধরো তোমার ধাতব পাত্র দেওয়া আছে জিঙ্কের, এখন এমন একটা ধাতু বললো যেটা সক্রিয় সিরিজে জিঙ্কে মানে হাইড্রোজেনের নিচে বা জিঙ্কের নিচে, মানে জিঙ্কের নিচে যারা তারা জিঙ্কের জুনিয়ররা কখনো তার সিনিয়র উপর বসতে পারবে না, মানে তখন কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয়ে যাবে, ওই দ্রবণ রাখা যাবে না। কিন্তু যে জিঙ্কের উপরে ধাতু যেগুলো হয়, তার মানে জিঙ্কের সিনিয়র, ওরা আসলেই মানে হচ্ছে জিঙ্কের জায়গা দিতেই হবে, ওরা বাধ্য। মানে এমসিকে এভাবে তোমরা সলভ করবে, যে আসে না যেরকম অমুক পাত্রে এটা সংরক্ষণ করা যাবে কি যাবে না, বা কোন ধাতুর নিচের কোনটি সংরক্ষণ করা যাবে, জাস্ট ওই সিনিয়র জুনিয়র চিন্তা করে তোমরা সলভ করে ফেলবা। জাস্ট বাইরের টপিক ছিল, এটা বলে রাখলাম। তো এখানে সেই জিনিসটা, এখানে কপার কিন্তু ইলেকট্রন গ্রহণ করবে না, এখানে হচ্ছে হাইড্রোজেন একটা, তাহলে দুইটা হচ্ছে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, দুটো গ্যাসে পরিণত হবে। ঠিক আছে, এ হচ্ছে সহজ সর্বভৌমিক কোষ। এই কোষ বিভবের মান কত এটাকে বলছিলাম, বলো? লিখে দিছিলাম না আমি, একটু লিখে নাও নি, বলো। হ্যাঁ বলো, 1.08। মনে রাখা লাগবে, ক্লাসের ভিতরে অ্যাটেন্টিভ হতে হবে, বুঝতে পারছো? এটা কিন্তু বইতে পাবো না, এগুলো এক্সট্রা লিখে দিচ্ছি, মনে রাখো, ইনশাল্লাহ সামনে তোমাদের কাজে লাগবে। তাহলে এখানে কোনো কোশ্চেন আছে আর? বুঝতে পারছো এখানে ক্যাথোডে কেন কপার হলো না এখানে? তাহলে পরের পৃষ্ঠায় যাচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে ড্রাই সেল বা শুষ্ক কোষ। এবার হচ্ছে ড্রাই সেল বা শুষ্ক কোষ আমাদের খুবই পরিচিত একটা হচ্ছে কোষ বলা যায়। তো হচ্ছে তো এখানে কি হয়, এখানে আমাদের যে পাত্রটা দেখতেছো, এটা কিসের পাত্র বলতে পারবা? এটা জিঙ্কের একটা পাত্র, জিঙ্কের চোঙ বলা হয়, যেটা অ্যানোড হিসেবে কাজ করে। কেন অ্যানোড? এই দেখো, ক্যাথোড হিসেবে যেটা ইউজ করা হয় এটা হচ্ছে কার্বন দণ্ড বা গ্রাফাইট। কার্বন দণ্ড বা গ্রাফাইট এটাকে ক্যাথোড হিসেবে ইউজ করা হয়, আর অ্যানোড হিসেবে জিঙ্কের চোঙ ইউজ করা হয়। এবং এখানে যে ভিতরে পেস্ট আছে, এখানে NH4Cl বা এর একটা হচ্ছে নিশাদল এবং জিঙ্ক ক্লোরাইডের এর একটা 18 পেস্ট ইউজ করা হয়, যেটা হচ্ছে বিক্রিয়ায় সাহায্য করে। আরও থাকে হচ্ছে MnO2 এবং কার্বনের গোড়া হাবিজাবি থাকে। তো এই গঠনটা এখানে কিছু কথা আছে, দেখো 605 নম্বর পৃষ্ঠায় প্রথম প্যারা দেখো, প্রথম প্যারাটা একটু দাগ দিয়ে নাও। 605 নম্বর পৃষ্ঠায় প্রথম যে প্যারাটা আছে, শুষ্ক কোষ একটি প্রাইমারি সেল যাকে লেকল্যান্স বিদ্যুৎ কোষে একটি ভিন্ন রূপ বলা হয়। হ্যাঁ, এখানে উত্তেজক হিসেবে NH4Cl কাজ করে, ওটা শুধু দাগায় নাও। বলো, কে কিছু বলতেছো? এবার এখানে কোষ বিক্রিয়াটা আমরা লিখি অ্যানোড। অ্যানোড যেহেতু জিঙ্ক আছে, জিঙ্কের কাজ কি? ইলেকট্রন ত্যাগ করা, ইলেকট্রন ত্যাগ করা দিয়ে জিঙ্ক 2+। দুটো নিতে হবে আমাদের, দেরি হয়ে যাচ্ছে। ক্যাথোড
ক্যাথোডে এবার এখানে আমাদের ক্যাথোড হিসেবে কাজ করতেছে NH4Cl এর যে মিক্সারটা আছে, মিক্সারে NH3 দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে হবে হচ্ছে NH4 প্লাস হচ্ছে হাইড্রোজেন। সরি, এখানে NH3 হবে NH4 প্লাস। তোমরা ভুল লিখলে ধরায় দাও না কেন? এখানে আমি ভুল লিখতেছিলাম, প্লাস অ্যাটেন্টিভ হও। এখানে NH4 প্লাস, এখানে NH4Cl ছিল, ওইটা হচ্ছে কোষের ভিতরে NH4Cl হিসেবে থাকে না, এখানে NH4 প্লাস আর Cl মাইনাস হিসেবে থাকে। সেখানে জিঙ্ক যেটা হচ্ছে দুটো ইলেকট্রন ত্যাগ করে, সেই দুটো ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে এই যে অ্যামোনিয়াম আয়ন, দুটো ইলেকট্রন গ্রহণ করে অ্যামোনিয়া আর হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। পরবর্তীতে সামগ্রিক যে কোষ বিক্রিয়া, সেখানে হচ্ছে পরবর্তীতে হচ্ছে হাইড্রোজেন গ্যাসটা থাকে না, উড়ে যায়। তো শুষ্ক কোষের ক্ষেত্রে কোষ ভরের মান কত জানো? 1.50 ভোল্ট, সবাই জানি 1.50 ভোল্ট। আর ব্যবহার আমরা কিসে ব্যবহার করি বলো তো? সাইকেলের সামনে যে অনেকে এখন ইউজ করে না, হচ্ছে কি বলে, হর্ন, তারপর হচ্ছে তাতে লাইট থাকে, টর্চ লাইট থাকে বা রিমোট। এই দেখো তোমাদের হচ্ছে বইয়ের 606 নম্বর পৃষ্ঠায় ওখানে একটা লাইন আছে, 606 নম্বর পৃষ্ঠায় শুষ্ক কোষের ব্যবহার, ওই লাইনটা ভালো করে দাগ দিয়ে নাও, এখান থেকে কোশ্চেন আসে। আচ্ছা, এটাও শেষ হলো, পরেরটায় যাই। এবার হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। এতক্ষণ আমরা গ্যালভানিক সেলই আলোচনা করতেছিলাম, গ্যালভানিক সেলের এক কোষটি দ্বি কোষটি। এবার হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, যেখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়, কিন্তু গ্যালভানিক শক্তিতে কী হচ্ছিল? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হচ্ছে। এবার এখানে তড়িৎ বিশ্লেষ্য কোষে বইয়ের ভিতর দুইটা ইম্পর্টেন্ট হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য দেওয়া আছে। একটা হচ্ছে বিগলিত সোডিয়াম ক্লোরাইডের, এটাকে বলে হচ্ছে কি বলে, দাঁড়াও, হ্যাঁ, একটা হচ্ছে বিগলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, আর একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, একে বলছে ব্রাইন। গাঢ় সোডিয়াম ক্লোরাইডকে কি বলে বলো তো? ব্রাইন। এটা তোমরা জানো হয়তো। যাই হোক, ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে কী কী উৎপন্ন হয় এটা পরীক্ষায় আসে? ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন। আর ডাইরেক্ট বিগলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ কী কী উৎপন্ন হয়? সোডিয়াম ধাতু আর ক্লোরাইড উৎপন্ন হয়। ঠিক আছে, যদি এখানে আমাদের সোডিয়াম ক্লোরাইড ব্যবহার না করে ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করতাম, সাপোজ CaCl2, কী কী উৎপন্ন হতো বলো তো? ক্যালসিয়াম আর ক্লোরাইড। যদি আমি এখানে ম্যাগনেসিয়াম ব্যবহার করতাম তাহলে কী হতো? ম্যাগনেসিয়াম ক্লোরাইড ব্যবহার করতাম, ম্যাগনেসিয়াম আর ক্লোরাইড, মানে যদি বিগলিত অবস্থায়, নট ব্রাইন। ব্রাইন মানে কি? ওখানে অবশ্যই পানি থাকতেছে, পানি যখন থাকবে তখন এখানে ওয়েসটা চলে আসতেছে। ঠিক আছে, তো এখানে দেখো বইয়ের 607 নম্বর পৃষ্ঠায় যাও, 607 নম্বর পৃষ্ঠায় এখানে সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণের উপরে দেখা আছে। দেখো এই যে বিগলিত সোডিয়াম ক্লোরাইড থেকে তড়িৎ বিশ্লেষণ যেগুলো উৎপন্ন করা হয়, একে বলা হয় ডাউন পদ্ধতি। কী পদ্ধতি? ডাউন পদ্ধতি। এই ডাউন পদ্ধতিতে প্রশ্ন এরকম হয়, ডাউন পদ্ধতিতে সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণে কী উৎপন্ন হয়? সোডিয়াম আর ক্লোরিন। আর হচ্ছে ব্রাইন যেটা বললাম, এখানে দেখো নিচের দিকে একটা কথা আছে, ওখানে জেনে নাও আছে। জেনে নাও এর ভিতরে দেখো এখানে আছে সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে যদি ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড করলে ম্যাগনেসিয়াম নিষ্কাশন হয়। দেখছো ওইখানে জেনে নাও, ওই লাইনগুলো দাগায় নাও। হ্যাঁ, তার নিচে দেখো আছে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ বিশ্লেষণ, এখানে কী কী উৎপন্ন হয়, বিক্রিয়কের নাম পরপর লেখা আছে, এগুলো লিখে রাখো, মানে দাগ দিয়ে রাখো। এবং পরে মূলনীতির প্রথম লাইন, সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণের গাঢ় জলীয় দ্রবণকে ব্রাইন বলে, ওই লাইনটা দাগ দিয়ে রাখো। ঠিক আছে, এবার আসলে পরে পেতে যাই। এবার একটা পার্থক্য আমরা দেখব, সেটা হচ্ছে পার্থক্য একদম সহজ, তোমরা নিজেরাই আসলে এতক্ষণ যা বললাম সেটা দেখেই বলতে পারবা, এখন মন দিয়ে থাকো যদি, তাহলে বলতে পারবা। অবশ্যই ব্লু কালারটা ইউজ করি। এবার দেখো, একটা হচ্ছে গ্যালভানিক কোষ আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। গ্যালভানিক কোষ কি হয়? এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া থেকে শক্তি উৎপন্ন হয়, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষে কী হয়? বাইরে থেকে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া লাগে। ঠিক আছে, গ্যালভানিক কোষে সিস্টেম পরিবেশের উপর কাজ করে,
তার মানে হচ্ছে ওই যে আমাদের যে ড্যানিয়েল সেলগুলো আছে ওখান থেকে আমরা ব্যাটারি চার্জটা নিচ্ছি না, মানে পরিবেশের উপর চার্জ দিচ্ছি না, আর এটা পরিবেশ সিস্টেমের উপর কাছে, পরিবেশ থেকে বিদ্যুৎ আমরা ওখানে সরবরাহ করতেছি তড়িৎ বিশ্লেষ্য কোষে। আর এইখানে গ্যালভানিক কোষে স্বতঃস্ফূর্ত রিডক্স বিক্রিয়ার মাধ্যমে কিসে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আর এক্ষেত্রে কি হয়, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, মানে জাস্ট উল্টা। এবার এখানে জারণ অর্ধকোষ বিক্রিয়া ঋণাত্মক অ্যানোডে ঘটে, বিজারণ অর্ধ বিক্রিয়া ঋণাত্মক, এত কিছু দরকার নেই, এত প্যাসেজ দরকার নেই। এই পার্থক্য কিন্তু আমি তোমাদের ধরবো, মানে মুখে মুখে জিজ্ঞেস করবো, ইনশাল্লাহ তোমরা পারবা। ছোটো ছোটো পয়েন্টগুলো দেখো। তবে যেমন এই যে একটু আগে বলছি যে এই যে এইটা শুধু মনে রাখবা, ক্যাট ঋণাত্মক বিশেষ, ক্যাটরিনা বিশেষ, মানে ক্যাথোড ঋণাত্মক, তাহলে অ্যানোড কী হবে ধনাত্মক, কোনটা তড়িৎ বিশ্লেষ্য কোষে। আর এটা ঠিক তার উল্টা, গ্যালভানিক কোষে অ্যানোড ঋণাত্মক আর ক্যাথোড ধনাত্মক। এবার এখানে হচ্ছে এই যে রাসায়নিক বিক্রিয়ায় বিমুক্ত ইলেকট্রন প্রবাহের মাধ্যমে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। আর এখানে হচ্ছে গলিত বা বিগলিত অবস্থায় পদার্থের আয়ন দ্বারা তড়িৎ প্রবাহ ঘটে। সবই তো বুঝতে পারতেছো, ঠিক আছে। এবার এখানে ব্যবহার কী কী আছে, বিদ্যুৎ শক্তি টর্চ লাইট, তারপর হচ্ছে সিডি প্লেয়ার, বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রের চাহিদা পূরণ করে। আর এটা কি ইলেকট্রোপ্লেটিং করি, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন, ব্লিস্টার কপার তড়িৎ বিশোধন, এইগুলো ইলেকট্রোপ্লেটিং বলে। তারপর হচ্ছে গ্যালভানাইজিং বলে, এগুলো লিখে নিতে পারো। এটা হচ্ছে ইসের তড়িৎ বিশ্লেষ্য কোষের ব্যবহার। আর গ্যালভানিক কোষের ব্যবহার কী কী, বিভিন্ন ধরনের এখানে কার, তারপরে হচ্ছে ধরো হচ্ছে কী বল ট্রাক, বাস, টর্চ লাইট। শুষ্ক কোষ কিন্তু গ্যালভানিক সেল এক প্রকোষ্ঠী, সেই হিসেবে তো পার্থক্যগুলো মনে থাকবে। আমি কিন্তু ধরবো লাস্টে, ঠিক আছে, যে কোনো 3টা করে পার্থক্য বলতে হবে। পরেরটা যাই, সহজ ছিল, চাইলে তুমি ছবিও নিতে পারো বা হচ্ছে মনে রাখতে পারো। এবার আসো রিচার্জেবল ব্যাটারি বা হচ্ছে সেকেন্ডারি কোষ বলা হয়। এখানে 2 রকম রিচার্জেবল ব্যাটারি আছে। বইয়ের টপিকে এখানে দেখাচ্ছি, যে বই দেখো 609 নম্বর পৃষ্ঠায় পার্থক্যগুলো ছিল। এই আমি একটু আগে যে পার্থক্যগুলো দেখাইছি জাস্ট ওইগুলো মানে দাগানো লাইন এক করে করা আর কি। বইয়ের ভিতরে এক গাদা লাইন দেওয়া আছে, সেগুলো একটু এক করে আমার ওই ছকে সাজানো। 608 এবং 609 নম্বর পৃষ্ঠায় এসেছে পার্থক্য। আর হচ্ছে এবার হচ্ছে 610 নম্বর পৃষ্ঠায় যাও, 4.15। এবার এখানে রিচার্জেবল ব্যাটারি আছে। রিচার্জেবল ব্যাটারি 2 রকম আছে। একটা হচ্ছে দেখো আমি দেখাই, এটা হচ্ছে কী আছে, একটা হচ্ছে লেড স্টোরেজ বা লেড অ্যাসিড স্টোরেজ, আর হচ্ছে লিথিয়াম ব্যাটারি ও লিথিয়াম আয়ন ব্যাটারি। 2টাই হচ্ছে রিচার্জেবল টাইপের ব্যাটারি। তার ভিতরে লেড স্টোরেজ বা লেড অ্যাসিড স্টোরেজ বলা হয় এই কারণ এখানে হচ্ছে অ্যাসিডের দ্রবণ থাকে, সালফিউরিক অ্যাসিড থাকে, আবার লেড ধাতু ইউজ করা হয়, এর জন্য এখানে লেড স্টোরেজ ধাতু বলে। মানে ওখানে অ্যানোডে জারণ বা ক্যাথোডে বিজারণ বিক্রিয়াটা লেডের উপর নির্ভরশীল, এজন্য লেড স্টোরেজ বলা হয়। তো এখানে বেশ কিছু কথা তোমাদের মনে রাখতে হবে, যেখানে বইয়ের ভিতরে এলোমেলো করা আছে, আমি এখানে গুছিয়ে দিছি। যেটা হচ্ছে প্রতিটি কোষ থেকে আমরা 2 ভোল্ট হিসেবে মোট 6টা কোষ থেকে কত ভোল্ট পাই, 12 ভোল্ট, যেটা ড্যানিয়েল সেল। এর অভ্যন্তরীণ রোধ থাকে, অভ্যন্তরীণ রোধ কত, মাত্র 0.001 ওহম, 0.001 ওহম। আর এখানে যে সালফিউরিক অ্যাসিডটা ব্যবহার করা হয়, যেহেতু এখানে লেড অ্যাসিড স্টোরেজ বলা হয়, তো সালফিউরিক অ্যাসিড যেটা ইউজ করা সেটা ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব কত হয়, 1.25 থেকে 1.26 মধ্যে। এখানে কয়েকটা মারাত্মক কিন্তু এমসিকিউ আছে, মারাত্মক এমসিকিউ, যেগুলো প্রায় সারা ঘোরায় ফ্রাই দেন, বুঝতে পারছো। তাহলে প্রতিটি কোষ থেকে 2 ভোল্ট পাই। এর অভ্যন্তরীণ রোধ হয় কত, এই মানটা যে এত পরিমাণে ঘোলায় 0.001 না দিয়ে 0.01 দিয়ে দেয়, না হলে হচ্ছে মানে বৈজ্ঞানিক রূপে আকারে দিয়ে দেয়, 1 × 10⁻³ দিয়ে দেয় এরকম। এর ইউজ কোথায়, বাস, ট্রাক, প্রাইভেট কার, এখানে হচ্ছে লেড অ্যাসিড বা লেড স্টোরেজ ব্যবহার করা হয়। এবার হচ্ছে লিথিয়াম ব্যাটারি, আর হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। এর মধ্যে বলতো কোনটা প্রাইমারি আর কোনটা সেকেন্ডারি? ভেরি গুড। এবার হচ্ছে প্রাইমারি যেটা লিথিয়াম ব্যাটারি, সেটা হচ্ছে প্রাইমারি যে আমি লিখছি, এবং এটা রিচার্জেবল নয়। যেমন কী আছে, ক্যালকুলেটর, ঘড়ি, হার্টের পেসমেকার। এই শব্দটা ভেরি ইম্পর্টেন্ট। হার্টের পেসমেকার রূপে কোন ব্যাটারি ব্যবহার করা হয়, লিথিয়াম এসভিও ব্যাটারি। তোমরা যখন জুওলজি পড়বে ওখানে লেখা আছে হার্টের পেসমেকারে যে ব্যাটারি ইউজ করা হয় তার মেয়াদকাল থেকে 7 থেকে 10 বছর দেওয়া আছে না। তো ওইখানে কেন 7 থেকে 10 বছর কেন, কারণ ওটা লিথিয়াম ব্যাটারি, যেটা চার্জ দেওয়া যায় না। যদি চার্জের ব্যবস্থা থাকতো তাহলে কী করা লাগতো, মোবাইলের মতো হলে বারবার কাটা লাগতো, চার্জ দেওয়া লাগতো, আবারই করা লাগতো। যাদের হার্টের পেশেন্ট, যাদের হচ্ছে পেসমেকার ইউজ করা হয়, সেখানে কিন্তু লিথিয়াম আয়ন না, লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়। অন্যদিকে আমরা সব সেল ফোনগুলো ইউজ করি, মোবাইল ফোন বারবার রিচার্জ করি বা মানে কী বলে চার্জ দিই বা ক্যামেরা বলো, সেগুলো কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়।
তো লিথিয়াম ব্যাটারি একটা মেয়াদ 7 থেকে 10 বছর এরকম থাকে। তো এই যে হার্ট পেসমেকারে লিথিয়াম এসভিও ব্যাটারি ইউজ করা হয়, এই এসভিওর ফুল মিনিং কেউ জানো? এটার ফুল মিনিং হচ্ছে, মনে রাখবা, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড, ভেরি গুড, হ্যাঁ সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড। এটা হচ্ছে, তুমি কোন কলেজ? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। সিটি কলেজ থেকে তোমাদের প্রতি বছর অনেক চান্স পাই, সিটি কলেজের অনেক ভাইয়া আছে আর কি ওখানে, ভালো। এবার আসো লিথিয়াম, একটু আগে বললাম লিথিয়াম, তাহলে লিথিয়াম ব্যাটারি কি রিচার্জেবল নয়, কারণ এটা প্রাইমারি সেল। এবার আসলে লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা কিন্তু রিচার্জেবল, তার মানে এটা সেকেন্ডারি সেল, এবং এটা ইউজ কোথায় কোথায়? সেলফোন, তারপর ল্যাপটপ, কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা, তারপর হচ্ছে পাওয়ার টুলসে এগুলো ব্যবহার করা হয়। এবং এখানে আরেকটা জিনিস যেটা ভুলা যায়, সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারিতে অ্যানোড হচ্ছে লিথিয়াম, ক্যাথোড হচ্ছে এসভিও বা ম্যাঙ্গানিজ অক্সাইড। আর লিথিয়াম আয়ন ব্যাটারিতে অ্যানোড হিসেবে কাজ করে হচ্ছে লিথিয়াম যুক্ত, ওটা হচ্ছে কেটে গেছে, ওটা হচ্ছে লিথিয়াম যুক্ত গ্রাফাইট। আর ক্যাথোড হিসেবে কাজ করে হচ্ছে, লিখে রাখো, মানে বইয়েই আছে, জাস্ট আমি বলতেছি, পেজ নাম্বার 613 বের করো, পেজ নাম্বার 613 বের করো। ওখানে প্রথম প্যারায় দেখো আছে কিন্তু লিথিয়াম ব্যাটারি রিচার্জেবল নয়, ওইখান থেকে দাগ শুরু করো, দাগ শুরু করে একদম শেষ অবধি ওই যে 1M দ্রবণ ছবির ঠিক উপরে ওই পর্যন্ত দাগানো শেষ করবো। ওইখানে দেখো আছে লিথিয়াম ব্যাটারিতে অ্যানোড হচ্ছে লিথিয়াম লেক্সি, ক্যাথোড হচ্ছে এসবিও বা মানে সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড বা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আর লিথিয়াম আয়ন ব্যাটারিতে অ্যানোড হিসেবে কাজ করে হচ্ছে লিথিয়াম যুক্ত গ্রাফাইট, এখানে লেখার জায়গা থাকলো না, মানে লিথিয়াম যুক্ত গ্রাফাইট। মানে বিষয়টা হচ্ছে এরকম, LIX বই এভাবে লিখছে, LIX-C6 মনে হয়, জানো? হ্যাঁ, এটা হচ্ছে লিথিয়াম যুক্ত গ্রাফাইট, সে লিথিয়াম আয়ন ব্যাটারিতে। যতটা ঘোলায় না যায় বিষয়টা কোনটার জন্য কোনটা সেটা মনে রাখবে এভাবে, যেহেতু এখানে জাস্ট লিথিয়াম শব্দটা আছে, অ্যানোডেও লিথিয়াম, এখানে লিথিয়াম আয়ন শব্দটা বড় না, এই জন্য এখানে যে অ্যানোড হবে সেটা শব্দটা বড়। LIX-6 মানে হচ্ছে লিথিয়াম যুক্ত গ্রাফাইট, শব্দটা বড় না, সেজন্য লিথিয়াম আয়ন যেরকম শব্দটা বড়, ওর অ্যানোডটার শব্দটাও বড়, আর ক্যাথোডের শব্দটাও বড়। ঠিক এর ক্যাথোড হচ্ছে জাস্ট লিথিয়াম মানে ক্যাথোড এসভিও বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আর ওর ক্যাথোডটা হবে লিথিয়াম মেটাল অক্সাইড, লিথিয়াম মেটাল অক্সাইড, যে কোনো মেটাল হতে পারে, লিথিয়ামের সাথে কোবাল্ট হতে পারে বা ম্যাঙ্গানিজ হতে পারে। ওখানে দেখো বেশ কয়েকটা লাইন আছে, এগুলো সব দাগায় নাও, এই প্যারায় লাস্টে লিথিয়াম আয়ন ব্যাটারি ওখানে যে কয়েকটা প্যারা আছে এগুলো সবগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে MCQ আসে। আর ব্যবহার তো বলেই ফেলছি, লিথিয়াম ব্যাটারি ইউজ কোথায় কোথায়? হার্টের পেসমেকার, ক্যালকুলেটরে। আর লিথিয়াম আয়নের ব্যবহার কোথায়? এগুলো হচ্ছে পেজ নাম্বার 614 দেখো, 614তে নিচের দিকে ব্যবহার আছে, ব্যবহারগুলো দাগায় নাও। আর লিথিয়াম আয়নের ভোল্টেজ একটু আগে বললাম যে ল্যাপটপ লিথিয়াম আয়নের ভোল্টেজ, লিথিয়াম আয়ন মোট কয়টা ওয়ার্ড? 4 আর 3 7, তাহলে এখানে আয়নে 3টা ওয়ার্ড, 3 আর 7 3.70 ভোল্ট। সহজ একদম, আশা করি বুঝতে পারছো। কোনো প্রশ্ন আছে? এখানে লিথিয়াম পাইপ আছে, আচ্ছা পরে পেজে যায়, এবার হচ্ছে ক্লাসটা। এবার হচ্ছে আসো সুবিধা অসুবিধা নিয়ে কিছু কথা আছে, বইয়ের বিভিন্ন জায়গায় ছড়াছিটে, আমি এক করে দিছি। সেটা হচ্ছে যেটা লেড স্টোরেজ ব্যাটারি, আচ্ছা এটা তো হ্যাঁ, লেড স্টোরেজ ব্যাটারির সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। প্রথমে কল্পনা করি লেড স্টোরেজ মানে বড় একটা ব্যাটারি, আর লিথিয়াম ব্যাটারি কি, যদি আমি হার্টের পিছনে বসে পেসমেকারের ব্যাটারি অবশ্যই বড় হবে না, খুব ছোটো একটা ব্যাটারি হবে, ঠিক আছে। এবার এদিক মানে সাইজ দিয়ে আমরা সব এগুলো করে ফেলবো, কোনো সমস্যা নেই। দেখো প্রথমত আমি একটু আগে বলছি যে লেড স্টোরেজ ব্যাটারিতে ওহম কত থাকে, তখন অভ্যন্তরীণ রোধ 0.001 ওহম, তার মানে নিম্ন রোধ ভিতরে। এবার রিচার্জেবল, এটা কি রিচার্জেবল না? অবশ্যই রিচার্জেবল, কারণ এটা একটা গ্যালভানিক সেল, এখানে বাইরে থেকে চার্জ করে বা চার্জ নেওয়া যাচ্ছে। এবার এটা সহজ প্রাপ্যতা, আমাদের কি বা দেশে বাস গাড়ি বা প্রাইভেটের অভাব আছে? মানে তার মানে যেহেতু ওই গাড়িগুলোর অভাব নেই, গাড়িতে অবশ্যই ব্যাটারি আছে, মানে ব্যাটারির অভাব নেই, মানে এর প্রাপ্যতা খুব সহজ, যে কোনো জায়গায় পাওয়া যায়। কিন্তু পেসমেকারের যে ব্যাটারিগুলো, এগুলো তো খুব দামি ব্যাটারি, ছোটো ব্যাটারি, এগুলো সহজে পাওয়া যাবে না। এবার হচ্ছে চার্জের লেভেল পরীক্ষা করা যায়, এটা হচ্ছে কতটুকু চার্জ আছে, এত % চার্জ আছে বা এত % চার্জ আছে, এটা কিন্তু এই ব্যাটারিতে টেস্ট করা যায়। তার মানে এটা হচ্ছে এই লেড স্টোরেজ ব্যাটারি 4টা সুবিধা, একটা হচ্ছে নিম্নরোধ, এটা হচ্ছে রিচার্জেবল, সহজে পাওয়া যাচ্ছে, আর একটা হচ্ছে চার্জের লেভেলও টেস্ট করা যাচ্ছে, যেটা আমাদের এটাই করা যাচ্ছে না। এবার এর কিছু অসুবিধা আছে, কী কী অসুবিধা? যেহেতু আমি সাইজ আঁকছি অনেক বড়, তার মানে অবশ্যই এটা কি ভারী হবে না, তার মানে এটা ভারী। ওর ভিতরে অ্যাসিড আছে না, সালফিউরিক অ্যাসিড থাকে, তার মানে এটা অ্যাসিড বার্নে একটা বিপদ হতে পারে। এবার যেহেতু এটা ভারী, ওর ভিতরে অ্যাসিড আছে, তার মানে এটা পরিবেশে ক্ষতিও করতে পারে।
এবার এখানে ওই যেহেতু এখানে গ্যালভানিক সেল, এখানে তো দুইটা সেল থাকে ভিতরে অ্যানোড ক্যাথোড হিসেবে, এখানে বিভিন্ন ধরনের তড়িৎ উৎস থাকে, একবার ব্যাটারির ভিতরে পানি দিতে বলে, আইপিএস ব্যাটারি পানি দেয় না, তো একবার এটা বিভিন্ন জায়গায় দেয়। তো ওইটা হচ্ছে ইলেকট্রোলাইটের সমস্যা, লেভেলের সমস্যা হওয়ার কারণে বিভিন্ন সময় ভোল্টেজে তারতম্য হয়, সেজন্য আবার ব্যালেন্স করা লাগে, এটা একটা অসুবিধা, তো সুবিধার হিসেবে পড়ে না। আর এর ভিতর হচ্ছে রিচার্জ যখন দেওয়া হয়, মানে যখন চার্জ দেওয়া হয় তখন হচ্ছে বিষাক্ত হাইড্রোজেন গ্যাস নির্গমন হয়, ধারে কাছাকাছি দাঁড়িয়ে থাকলে তখন হচ্ছে অনেকে অজ্ঞান হয়ে যেতে পারে। ঠিক আছে, এই হচ্ছে সুবিধা অসুবিধা, জাস্ট আকারটা দেখে তোমরা সব সুবিধা অসুবিধা বের করে ফেলবা। ঠিক আছে, এবার হচ্ছে লিথিয়াম ব্যাটারি, যেটা হচ্ছে পেস মেকার ইউজ করে, তাহলে ওইটা অবশ্যই যদি এরকম সাইজ হতো, বুকের ভিতরে এটা হাঁটা যেত, অবশ্যই সাইজ ছোটো দেয়, ওজনে হালকা হবে। এবার হচ্ছে এতে পরিবেশ দূষণ হয় না, এতে পাওয়ার এবং স্থায়িত্ব অনেক বেশি, 7 থেকে 10 বছর পেস মেকারের। এর অসুবিধাটা কী কী? এটা হচ্ছে 7 থেকে 10 বছর ইউজ করার পরে ফেলে দেওয়া লাগতেছে, এটা চার্জ করা যাচ্ছে না, তার মানে রিচার্জেবল নয়। এটা হচ্ছে বিপজ্জনক, লিক হতে পারে, যেমন হচ্ছে ফোনের যেগুলো হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি বা লিথিয়াম ব্যাটারি বলতে পারো, ফোনেরও যে লিথিয়াম আয়ন ব্যাটারি, ওটা যদি কোনোভাবে ফুটো হয়ে যায় তাহলে কিন্তু বাস্ট হয়ে যাবে ফোন। ঠিক আছে, আর হচ্ছে কমার্শিয়াল স্টোরেজ হিসেবে ব্যবহার করা যাচ্ছে না। স্টোরেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে কোনটা? লেড স্টোরেজ, কারণ এটা সাইজে বড়, এর ভিতরে হচ্ছে ইলেকট্রোলাইট দিয়ে আমরা সঞ্চয় করতে পারতেছি, কিন্তু এটা তো প্রাইমারি, কিন্তু এটা তো এই জন্য এটা কিন্তু স্টোরেজ সুবিধাটা পাওয়া যাচ্ছে না। বুঝতে পারছো এগুলা? এটা কিন্তু লাস্ট টাইম জিজ্ঞেস করবো। ঠিক আছে, শেষ ক্লাস প্রায় শেষ, আর অল্প তো আছে। এবার আসি ফুয়েল সেল। ফুয়েল সেল হচ্ছে এটা দেখো, আর এই তোমাদের এতক্ষণ যেগুলো পড়াচ্ছিলাম 615 নম্বর পৃষ্ঠায়, 615 নম্বর পৃষ্ঠায় দেখো প্রত্যেকটা মোটা অক্ষরে যে এগুলো হেডলাইনগুলো জাস্ট দাগায় নাও, ওইগুলো আমি এখানে পয়েন্ট দিয়ে লিখছিলাম। 615 নম্বর পৃষ্ঠায় লেড স্টোরেজ ও লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধা অসুবিধা নামে যে হেডলাইনটা আছে 4.16, ওখানে প্রত্যেকটা যে হেডলাইনগুলো একটু দাগায় নাও। ঠিক আছে, 616 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, একদম 616 নম্বর পৃষ্ঠা পর্যন্ত একদম দাগায় নাও। এরপরে 4.17 657 নম্বর পৃষ্ঠায় দেখো ফুয়েল সেল আছে, বইয়ে অনেক কথা লেখা, এত কিছু খেয়াল করা লাগবে না, জাস্ট বোর্ডে খেয়াল করো, এখানে হয়ে যাবে। বইয়ে সবসময় কমপ্লেক্স করে লেখা থাকে, আসলে কত পড়ার টাইম নাই, আমরা দ্রুত যদি একটা ডেমো নিয়ে ফেলি। তাহলে দেখো ফুয়েল সেল, এটা হচ্ছে এক প্রকার নবায়নযোগ্য সেল বলতে পারো। এটা হচ্ছে আমাদের যেসব অ্যারোনটিক্যাল স্পেসে যেসব স্পেস ক্রাফটগুলো আছে মহাকাশে, তো অনেক দিন ধরে থাকে ওরা, তো ওখানে কিন্তু বাইরে থেকে ফুয়েল সরবরাহ করার সুযোগ কম থাকে, তো এমন কিছু ইউজ করে যাতে ওখানে নবায়নযোগ্য সামথিং দিয়ে ওরা যেন কাজটা চালাতে পারে। তো এখানে প্রথমত অনেক দিন চলতে হবে, একটা স্টোরেজ টাইপের হওয়া লাগবে, তার মানে ফুয়েল সেল এক ধরনের গ্যালভানিক সেল, আর গ্যালভানিক সেল অবশ্যই একটা স্টোরেজ টাইপের সেল। এখানে দুই ধরনের বিক্রিয়ক থাকে, একটা হচ্ছে জ্বালানি এবং আরেকটা থাকে বাতাসের মুক্ত অক্সিজেন, O2। এবং জ্বালানি হিসেবে দুইটা গ্যাস ইউজ করে, একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস আর একটা হচ্ছে মিথানল। যেহেতু হাইড্রোজেন গ্যাস ইউজ করতেছে, সাথে অক্সিজেন থাকতেছে, তার মানে ফুয়েল সেল হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল হতে পারে। আবার যেহেতু জ্বালানি হিসেবে মিথানল ইউজ করতেছি, অক্সিজেন কিন্তু মাস্ট থাকতেই হবে, তার মানে মিথানল অক্সিজেন হতে পারে। তার মানে ফুয়েল সেল দুই রকম, একটা হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল আর একটা হচ্ছে মিথানল অক্সিজেন ফুয়েল সেল। এই কথাগুলাই জাস্ট এই পেজের ভিতর আছে, মানে আমি সুন্দর করে শর্টকাটে লিখে দিচ্ছি। এটা হচ্ছে তোমার 698 পৃষ্ঠা পর্যন্ত যাও, বইয়ে থাকো। এবার বইয়ে বলতেছি 698 পৃষ্ঠায়। এবার দেখো এখানে আছে ফুয়েল সেল দুই রকম, হাইড্রোজেন অক্সিজেন, মিথানল অক্সিজেন ফুয়েল সেল। তার উপরে হচ্ছে লেখা আছে দেখো ফুয়েল সেল ও সাধারণ ব্যাটারির মধ্যে গঠনগত পার্থক্য, এটা একটু জাস্ট রিডিং করবা, তেমন কিছু ইম্পর্টেন্ট না। এবার এখানে নর্মাল যেসব এখানে হচ্ছে সে PEM, এখানে এক প্রকার সেল আছে যার নাম হচ্ছে, দাঁড়াও বলি, PEM, আমি এটার ছবি দিছি FC। এখানে নর্মালি আমরা সব হাইড্রোজেন ফুয়েল সেল ইউজ করি, ওটার মাঝখানে থাকে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, যেটা হচ্ছে একটু ব্যয়বহুল হয়ে যায়, যার কারণে বর্তমান সময়ে এটা ইউজ করা করে পলিমার মেমব্রেন ইউজ করা হয়। পলিমার মেমব্রেন ইউজ করার কারণে যেখানে প্রোটন অ্যানোড থেকে ক্যাথোডে পরিবহন হয় সহজে, এবং এর নাম হচ্ছে প্রোটন এক্সচেঞ্জ, PEM, প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল, PEMFC। ঠিক আছে, PEMFC ফুয়েল সেল। এবং এরপরে দেখো লেখা আছে মিথানল, ডাইরেক্ট মিথানল ফুয়েল সেল, ওই পেজে লেখা আছে। ওইটার সুবিধা একটু ইম্পর্টেন্ট, ওইটা দাগ দিয়ে নাও। ওইখানে একটা ছন্দ তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে ডনি হাস, এটা হচ্ছে DMFC এর সুবিধা যেটা আছে ওটা পরীক্ষায় আসে। তো ডি ফর হচ্ছে যে DMFC, ওটা বোঝানোর জন্য ডি লিখছি। নি ফর হচ্ছে নিরাপদ, হা ফর হচ্ছে এটা হালকা, স ফর হচ্ছে সহজলভ্য। তার মানে DMFC মানে ডাইরেক্ট মিথানল ফুয়েল সেল, আর এটা ছিল পলিমার মেমব্রেন, হ্যাঁ পলিমার মানে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন, হ্যাঁ।
আর এটা হচ্ছে ডাইরেক্ট মিথানল, এটা হচ্ছে ডি ডাইরেক্ট মিথানল ফুয়েল সেল, এফসিতে ফুয়েল সেল। তো এর সুবিধা অসুবিধাগুলো কীভাবে মনে রাখবো, ওখানে বইয়ে তুমি শর্টকাট লিখে রাখতে পারো ডনি হাস, যেখানে হচ্ছে ওজনে হালকা, দেখো প্রথম লাইনে লেখা আছে ওজনে হালকা, এটা হচ্ছে সহজলভ্য নিরাপদ, লাইনগুলো দাগ দিয়ে রাখো। এর পাশের পেজে যাও, পাশের পেজে হচ্ছে দেখো একটা চার্ট আছে, ওই চার্টে হচ্ছে তোমাদের ফুয়েল সেল প্রকারভেদের ভিতর দেওয়া আছে, প্রথমে পিইএম ফুয়েল সেল, তারপর ডিএমএফসি ফুয়েল সেল, তারপর হচ্ছে অ্যালকালি ফুয়েল সেল, ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল। দেখতে পাচ্ছ পাশের সব একটা চার্ট আছে 619 নম্বর পৃষ্ঠায়। ওই চার্টের হচ্ছে প্রথম দুইটা দাগ দিয়ে নাও, মানে ফুয়েল সেল প্রকার আর পাশে ব্যবহৃত ইলেকট্রাইট ও তাপমাত্রাটা, ওই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। তার পাশে দেখো যে ব্যবহৃত ফুয়েল সব জায়গায় সেম, একমাত্র মিথানলের জায়গায় ফুয়েল হিসেবে মিথানল ব্যবহার করা হবে, বাকি সব জায়গায় হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন। দেখতে পাইছো? এবং ওখানে যে ব্যবহৃত ইলেকট্রোলাইটে ওই যে তাপমাত্রাগুলো একটু আলাদাভাবে মুখস্থ করা লাগবে, ওটা হচ্ছে মাঝে মধ্যে পরীক্ষা ঘোরায় দেয়, তো একাডেমিকে খুব একটা আসবে না, এগুলো অ্যাডমিশন লেভেলে কাজে আসে। তো এরকম 6 ধরনের ফুয়েল সেল দেওয়া আছে, একটা হচ্ছে পিইএম ফুয়েল সেল, এরপরে হচ্ছে মিথানল অক্সিজেন ফুয়েল সেল, তারপর অ্যালকালি ফুয়েল সেল, তার ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল, তারপর হচ্ছে কী আছে মল্টেন কার্বনেট ফুয়েল সেল, আর হচ্ছে সলিড অক্সাইড ফুয়েল সেল। জাস্ট নামগুলো একবার দেখে রাখো, কিছু না। তাহলে আমাদের ফুয়েল সেল সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে। এটা এক ধরনের গ্যালভানিক সেল, এটা রকেট স্পেসে ইউজ করা হয়, সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে পরেরটা আমি যেটা যাচ্ছি এখন নতুন করে, এই যে হাইড্রোজেন ফুয়েল সেল, যেটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আমাদের হচ্ছে স্পেসে চাঁদে অবতরণকারী সর্বপ্রথম যে নৌজাহানটা ছিল তার নাম হচ্ছে অ্যাপোলো। অ্যাপোলোতে আমাদের হাইড্রোজেন ফুয়েল সেল ইউজ করেছিল, এবং এই হাইড্রোজেন ফুয়েল সেল আর একটা নাম আছে যাকে বলা হয় কি সেল বলো বলো বেকন সেল। এই যে হ্যাঁ বেকন সেল। তো এই যে হাইড্রোজেন ফুয়েল সেলের ভিতরে যে পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকে মাঝখানে, এটার অনেক বিক্রিয়া টিক্রিয়া আছে, এগুলো তোমাদের দরকার নাই, এগুলো প্রথমত শর্ট সিলেবাসের বাইরের পার্ট, লাস্টের পার্টটুকু মোটামুটি ধারণা রাখো। এখানে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস একটু আগে বললাম, দুইটা বিক্রিয়ক থাকে, দুইটাই থাকে, এবং এগুলো বিক্রিয়া করার মাধ্যমে প্রতিনিয়ত শক্তি উৎপন্ন, যত পরিমাণ হাইড্রোজেন আসবে তত পরিমাণ শক্তি উৎপন্ন হতেই থাকবে। তার মানে মহাকাশে কিন্তু আমাদের অনেক ফুয়েল দরকার হয়, সেটা বাইরে থেকে সাপ্লাই দেওয়া সম্ভব হয় না, এই গ্যাসের মাধ্যমে ফুয়েলের কাজ করে নেওয়া হয়, এভাবে হয়। তো এটার সুবিধা কী কী? এটা হচ্ছে ক্রমাগত শক্তি উৎপন্ন করতে পারতেছে, এটা হচ্ছে দূষণমুক্ত কার্য এবং উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন, নাহলে অ্যাপোলো বা এত বড় স্পেস ক্রাফটেড ইউজ করা যেত না। এবং এটা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির উৎস, কারণ আমাদের প্রকৃতিতে হাইড্রোজেন এবং অক্সিজেন অভাব নেই, আছে নাই। এই ছিল হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল। এখানে তোমরা একটু দাগায় নাও, ওই দেখো পেজ নাম্বার 620 হচ্ছে প্রথমে চাঁদে অবতরণকারী অ্যাপোলো, ওই লাইনটা লাগায় নাও, এবং হাইড্রোজেন ফুয়েল সেলের গঠনের প্রথম লাইনটা দাগায় নাও, যেটা বেকন সেল নামেও পরিচিত। দাগায় নিছো? আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে 621 পৃষ্ঠে দেখো হাইড্রোজেন ফুয়েল সেলের সুবিধা, ওটা জাস্ট হেডলাইনগুলা, হয়ে গেছে। এবার সবার লাস্টে চলে আসছি, সবার লাস্টের টপিকে আমরা আজকে চলে আসছি 4.19 পেজ নাম্বার 624 পিএইচ মিটার, যেখানে হচ্ছে গ্যাস ইলেকট্রোড পিএইচ মিটার আছে। এবং গ্যাস ইলেকট্রোড পিএইচ মিটারে দুই রকম উপাদান থাকে, একটা হচ্ছে লিখি, এই যে গ্যাস ইলেকট্রোড থাকে, আর একটা হচ্ছে প্রমাণ ক্যালোমেল ইলেকট্রোড থাকে, দুইটা থাকে। গ্যাস ইলেকট্রোড পিএইচ মিটার দিয়ে আমরা নর্মালি টেস্ট করি সেই জিনিসটা দ্রবণের পিএইচটা কতটুকু, সেই পিএইচ মিটারের গঠন এখানে আলোচনা করছে। তো গ্যাস ইলেকট্রোড পিএইচ মিটার আমরা সবচেয়ে বেশি ইউজ করি, যেখানে কী থাকে, একটা গ্যাসের ইলেকট্রোড, আরও থাকে প্রমাণ ক্যালোমেল ইলেকট্রোড, এবং সেখানে গ্যাসের একটা মেমব্রেন থাকে মাঝখানে, যেটা পুরুত্ব কতটুকু 0.05 মিলিমিটার। এবং এখানে যে গ্যাস ইউজ করা হয়, ইলেকট্রোডটা ইউজ করা হয়, তার উপাদান কী থাকে, 72% সিলিকন অক্সাইড, 22% সোডিয়াম অক্সাইড, আর হচ্ছে 6% ক্যালসিয়াম অক্সাইড। মনে থাকবে, সবই বই আছে, দেখো বইয়ের লাইন, ওই যে গ্যাস ইলেকট্রোডের প্রথম লাইনটা দাগাও, গ্যাস ইলেকট্রোড পিএইচ মিটারের প্রথম লাইনটা দাগাও, একটি গ্যাস ইলেকট্রোড ও একটি প্রমাণ ক্যালোমেল ইলেকট্রোড লাগাইছো। এরপরে ওই যে প্যারা, ও লাস্টে দেখো 72% SiO2 বিশেষ উপাদান, যেমন 72% সিলিকন অক্সাইড, 22% Na2O, 6% ক্যালসিয়াম অক্সাইড দিয়ে কাজ গঠিত হয়, ওই লাইনটা দাগাও। ঠিক আছে, 624 পৃষ্ঠা। এবার 625 পৃষ্ঠায় চলে যাও, আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে
এখান থেকে প্রায় ঘোরায় ফেরায় এমসিকিউ দিয়ে দেয়। তো এখানে কয়েকটা আমি এক করে দিছি, সবগুলো দরকার হবে না, এই কটা পড়লেই না। তো মাটিতে কোন কোন উপাদান পাওয়া যায় সেটা সূত্র হচ্ছে এভাবে, এখানে একটা সূত্র তুমি ইউজ করতে পারো, সেটা হচ্ছে ফোন, এখানেও ফোন, FON থ্রিটা একটু এভাবে চিন্তা করতে হবে। তো মাটিতে কি পাওয়া যায়, এটা হচ্ছে ফোন, কে ফোন। এটা হচ্ছে, এটা দেখো 625 পৃষ্ঠার যে চার্ট আছে, একটা মাঝখানে মাঝ বরাবর একটা চার্ট আছে, পিএইচ মিটার দিয়ে কোন জায়গায় কী কী নমুনা পাওয়া যায় সে টেস্ট করা হয়। 625 পৃষ্ঠার মাঝখানে একটা চার্ট আছে, ওইটা হচ্ছে আমরা মনে রাখবো কীভাবে, এভাবে মাটিতে মানে কোন কোন উপাদান মাটিতে পাওয়া যায় সেটা হচ্ছে কে ফোন, ফর হাইড্রোজেন আয়ন, কে ফর পটাশিয়াম আয়ন, F ফর কি ফ্লোরিন বা ফ্লোরাইড আয়ন, হ্যাঁ F মাইনাস। আর এই যে উল্টোভাবে 3 লিখছি কেন, হচ্ছে NO3 মানে নাইট্রেট হতে পারে, এটা হচ্ছে পটাশিয়ামের নাইট্রেট। মাটিতে এই কটা পাওয়া যায়, ঠিক আছে। পটাশিয়ামের নাইট্রেট মানে শুধু নাইট্রেট বা পটাশিয়াম আয়ন আর কি। মানে কী আয়ন পাওয়া যাচ্ছে, আবার লিখি H প্লাস আয়ন, K প্লাস আয়ন, F মাইনাস আয়ন, আর এটা হচ্ছে NO3 আয়ন, কে ফোন, ঠিক আছে। মাটিতে সিরামে কি থাকে, পটাশিয়াম আয়ন, রক্তে সিরামে। আর রক্তে কি থাকে, সিরাম আর রক্ত কিন্তু আলাদা, ব্লাড আর সিরাম কিন্তু আলাদা জিনিস, সেটা জানো। ব্লাডে কী কী থাকে, কার্বন ডাইঅক্সাইড এবং বাইকার্বনেট, যেটা বাফার হিসেবে কাজ করে। পানীয় জল একে কী থাকে, ফোন, F ফর ওই যে একইভাবে ক্লোরাইড, আর NO ফর NO3 মাইনাস। আর দুধে থাকে আয়োডিন, I মাইনাস। এগুলো মনে থাকবে, এগুলো কিন্তু জিজ্ঞেস করবো। এখন কী পড়লাম সেটা 10 মিনিট জিজ্ঞেস করবো, এবার চলে যাবো। আমার আবার গাড়ি আছে, আমার একটু উপরে চলে যেতে হবে। কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা যা পড়ালাম তোমরা বলতে পারো। মোটামুটি এই যে চার্টে এই কটা জিনিস দাগ দিয়ে নিতে পারো, মানে যেখানে যে কটা আয়ন আমি দাগাইছি প্লাস যে কটা উপাদান দাগাইছি। মাটি লাগবে বেশি, সিরামটা বেশি লাগে, মাটি বেশি আসে, রক্তটা বেশি আসে, পানীয় জল আর দুধ এই কটা উপাদান বেশি আসে, আর গ্লাস এগুলো, ঠিক আছে। ক্লিয়ার, সব শেষ। আজকের এই পর্যন্ত ছিল। তো আসো কিছু কোশ্চেন আমি জিজ্ঞেস করি, এর মাধ্যমে টেস্ট করব যে তোমাদের হচ্ছে কম্প্যাক্টিবিলিটি কেমন। প্রত্যেকটা কোশ্চেন পারার জন্য পুরস্কার থাকবে, ঠিক আছে। প্রত্যেকেই দিবা, যেহেতু আজকে অনেকেই নেই, ভাবছিলাম না হয়তো একটু বেশি হবে, সেভাবে হচ্ছে ডিস্ট্রিবিউট করা যাবে। চকলেট আনছিলাম। তো জিজ্ঞেস করি প্রথম থেকেই, স্লাইডের থেকে জিজ্ঞেস করব যেটা আমি পড়ালাম। 1 মিনিট। হ্যাঁ যাবো, 2 মিনিট প্লিজ, 5 মিনিট। আমি কিছু কোশ্চেন করবো, আনসার দিবা। এটা হচ্ছে, আচ্ছা তুমি বলো হচ্ছে লেড অ্যাসিড কার ব্যাটারি, লেড অ্যাসিড কার ব্যাটারিতে আমাদের মানে কোষ বিভাগের মান কত, ইনার সেলের মান কত থাকে বলো। আচ্ছা বলো 2 পয়েন্ট। আচ্ছা এটা হচ্ছে পার সেলে, মানে টোটাল 12 ভোল্ট, ঠিক আছে। হ্যাঁ 6টা কোষে 12 ভোল্ট থাকে আর কি। হ্যাঁ তো ঠিক আছে, তুমি কি একটু মানে ব্যস্ত আছো? আচ্ছা তাহলে তুমি যেতে বলো। আচ্ছা ঠিক আছে, ও পারছে, দাঁড়াও, পারা তোমার কোশ্চেন ছিল, এটা যদিও তো ওর কোশ্চেন ছিল। তুমি আরেকটা বলো তাহলে, তুমি বলো হচ্ছে একই জায়গাতে কয়টা কোশ্চেন করি। তুমি হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেলের মানটা বলো। তুমি বলো হাইড্রোজেন ফুয়েল সেল। মনে করো আমি কীভাবে না টেকনিক শিখালাম না একটা, মনে করো পারবো না, এখন বললে হবে না, ওর সুযোগ শেষ। যে বলছে সে পাবে। দাঁড়াও, ক্যান্ডি আনছিলাম তোমাদের জন্য, চকলেট। যে পারছে সে একটু কষ্ট করে নিয়ে যাও অবশ্যই। সে দাঁড়াও, ও পারছে 2টা, ওর জন্য 2টা করে, দাঁড়াও 2টা করে দিচ্ছি। আমার কাছে অনেকগুলো চকলেট আনছিলাম, ভাবছিলাম আজকে অনেকে আসবে, তা আসেনি।
নাও তো ওটাকে দুইটি দাও, ওকে একটা কোশ্চেন ধরবো, পারলে ওকে দুটো যাবো। ওয়েলকাম। আচ্ছা এবার হচ্ছে তুমি বলো, তুমি দাঁড়াও, স্লাইড থেকে ধরি। তুমি কি আমাকে এসের গ্যালভানিক কোষ আর তড়িৎ কোষের ভিতরে দুইটা পার্থক্য বলতে পারবা? বলো। গ্যালভানিক কোষ হচ্ছে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। হ্যাঁ আর তড়িৎকে হচ্ছে রাসায়নিক শক্তি। হ্যাঁ, আচ্ছা একটা গেল। গ্যালভানিক কোষ হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে, যেটা অ্যানোড হিসেবে কাজ করে সেটাতে চারণ হয়, আর ক্যাথোড হিসেবে যেটা কাজ করে সেটাতে দ্বিচারণ হয়। হ্যাঁ আর ওটাতে তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইলেকট্রোপ্লেটিং করা হয়, সেটা কোনটা ইউজ করা হয় বলো তো? তড়িৎ বিশ্লেষণ। হ্যাঁ হয়েছে। তুমি দুটো চকলেট নিয়ে যাও, নাও তুমি দুটো চকলেট নাও। ধন্যবাদ। ক্লাস মন দিয়ে করবা, এরপরে যে কোনো ক্লাস তোমাদের সামনে, তোমাদের শুভকামনা থাকলো। তোমাদের মনে হয় সামনে হচ্ছে মেডিকেল এক্সপিরিয়েন্স, মানে মেডিকেলি পড়াশোনা নিবো, তাই তো? ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করো, আল্লাহ ভরসা। এই আর কি আজকের মতো এটা থাকলো। ভাই আচ্ছা লাইভটা বন্ধ করে দিন, লাইভ বন্ধ করে দিন। তোমাদের আজকে সেই রেজাল্ট